শ্রাবণ মাস, 2-3 দিন ধরে একটানা কম বেশি বৃষ্টি হয়ে চলেছে। মটলেনে আসার আগে পর্যন্ত বৃষ্টির গতি কিঞ্চিত কম থাকায় চলে আসতে পেরেছি ঠিকই, তবে এখন বৃষ্টির গতিবেগ বেশ বেড়েছে। গরম চায়ে চুমুক দিয়ে আকাশের কালো কালো মেঘ আর টিপটিপ বৃষ্টি দেখতে দেখতে ভাবছিলাম, তারানাথের সাথে এই বর্ষার নিশ্চয়ই কিছু অলৌকিক সম্পর্ক আছে, কারণ ওর সকল গল্পগুলোই এই বৃষ্টির দিনেই বেশি জমে ওঠে। জানলার সামনে দাঁড়িয়ে কি ভাবছো ভাইয়া? কিশোরীর কথায় আমি পিছন ফিরলাম। তেলে ভাজায় কামড় বসিয়ে মুড়ি চিবোতে চিবোতে পুনরায় সে বলল, এখানে বসো, ঠাকুরমশাই এক্ষুনি চলে আসবে। ও ওনার রহস্যময় অলৌকিক ঘটনাগুলো শোনার জন্য আর তর সইতে পারছো না বুঝি? আরে না না, তেমন কোনো ব্যাপার নেই, তুমি খামোখা রসিকতা করছো। আসলে গতবারের ঘটনাটার কথা আমি ভাবছিলাম, কিভাবে ঠাকুরমশাই ওই অভিশপ্ত গ্রামকে বাঁচিয়ে সব পুনরায় আগের মতো করে দিয়েছিলেন। এই কথা ভাবলে গায়ে কাঁটাও দিচ্ছে, আবার ভালোও লাগছে। এমন সময় তারানাথের মৃদু গম্ভীর কাশির শব্দ শোনা গেল। ভেতরে প্রবেশ করতে করতেই তিনি বললেন, অনেকক্ষণ অপেক্ষা করছো বুঝি তোমরা? কণ্ঠস্বর শুনে দুজনেই ঘুরলাম। কিশোরী চায়ে চুমুক দিয়ে বলল, না না ঠাকুরমশাই, এই তো কিছুক্ষণ, অবশ্য অসুবিধা কিছু হয়নি। চারিমা এত সুন্দরভাবে সমস্ত কিছু করেছে, এই চা বানিয়ে দিয়েছে, মুড়ি মেখেছে, এইগুলো শেষ করতে করতে যে কতটা সময় পেরিয়ে গেছে আমরা খেয়ালই করতে পারিনি। বেশ বেশ। এই বলে তারানাথ আমাদের ঠিক সামনে খাটিয়াতে বসলেন। চারি ওর জন্যে চা মুড়ি দিয়ে গেল। কিশোরী জিজ্ঞাসা করল, কি ঠাকুরমশাই, আজ আপনার নতুন কোনো অভিজ্ঞতার স্বাদ পাবো তো? তারানাথ চায়ে চুমুক দিয়ে বললেন, হ্যাঁ নিশ্চয়ই। আজ যে ঘটনার কথা বলবো তা একদম অন্যরকম। ভূত প্রেত পিশাচ নিশি সব রকম ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি তো হয়েছি বটে, তবে আজ যে ঘটনার কথা বলবো এমন বিভীষিকার মুখোমুখি খুব কম হয়েছি বলেই মনে হয়। সে দৃশ্য আর সেই সব মুহূর্তের কথা মনে পড়লে আজও রোমহর্ষক লাগে। আমরা যার পর নাই আশ্চর্যচকিত হয়ে গভীর মনোযোগে চেয়ে থাকলাম ঠাকুর মশাইয়ের দিকে। কিশোরী বলল, কি এমন অভিজ্ঞতা ঘটেছিল আপনার ঠাকুরমশাই? অতঃপর চা শেষ করে পাসিং শো থেকে একটা সিগারেট বের করে তা জ্বালিয়ে ঘটনার অন্দরে প্রবেশ করলেন তারানাথ। আমি বরাবরই আপন ছন্দে নিজের মতো করে থাকতে পছন্দ করেছি। বীরভূমের জঙ্গলে মাতু পাগলির সাথে সাক্ষাৎ লাভের পর আমি যখন মহাডামর তন্ত্রে সফল হতে পারলাম না, তখন মনস্থির করলাম বাইরের প্রকৃতি আরো ঘুরে দেখব, অভিজ্ঞতা অর্জন করব আরো অনেক। আমার ভাগ্যে কি আছে তা এই প্রকৃতি বিচার করে নেবে। এসব আজ থেকে তাও 20-22 বছর আগের ঘটনা, বয়সটাও তখন কম, কাজেই ঘোরাঘুরিতে বিশেষ অসুবিধা তেমন একটা হতো না। দিনে যতটা সম্ভব হতো হাঁটতাম, গ্রামগঞ্জ পেরোতাম, আর রাতে যদি মনে হতো এগোনো সম্ভব নয় তখন নিকটস্থ কোনো গৃহস্থের দোরগোড়ায় এসে উপস্থিত হতাম, কড়া নাড়তাম। রাতটুকু যদি আশ্রয় দেয় কেউ, অবশ্য কেউ ফিরিয়ে দিত না। ব্রাহ্মণের সন্তান কিনা, ব্রাহ্মণকে অন্ন জল হতে বঞ্চিত করলে যে গৃহস্থের অমঙ্গল। তাই এভাবেই একদিন পৌঁছে গেলাম অবনী দাসের গৃহে। রাত তখন বেশ হয়েছে, কৃষ্ণপক্ষ চলছে, চারপাশটা প্রায় অন্ধকার। অদূরে এক নাগাড়ে ডেকে চলেছে ঝিঝি পোকারা। আমি একটু গলা ঝেড়ে ডাকলাম, কেউ আছেন গৃহে? এই পথ চলতি ব্রাহ্মণকে একটু সাহায্য করতে পারবেন? কিছুক্ষণ ডাকাডাকির পর ভেতরের দালান থেকে এক মধ্যবয়স্ক ব্যক্তি বেরিয়ে এলো।
তারপর আমাকে একটু অবাক চোখে দেখে জিজ্ঞেস করল, আপনি কে সাধু বাবা? এই ভর সন্ধ্যায় গৃহস্থের গৃহে? আমি একজন সাধক। সাধনার কার্য হেতু সেই যে গৃহ হতে বেরিয়েছিলাম, তারপর আমার আস্তানা এই পথই। কখনো কখনো শ্মশানেও থাকি, তবে বেশিরভাগ সময়টা মাইলের পর মাইল হেঁটে বেড়াই, অজানাকে জানার উদ্দেশ্যে, নতুন কোনো খোঁজে। আসলে আজ চারপাশটা বেশ অন্ধকার হয়ে পড়েছে, হাঁটা যাচ্ছে না। তাই আজকের রাতটা যদি এখানে আশ্রয় পেতাম তবে। সেই ব্যক্তি করজোড়ে মৃদু হেসে বলল, ওভাবে বলবেন না ঠাকুর মশাই। বাড়িতে আসা ব্রাহ্মণকে যদি ফিরিয়ে দেওয়া হয় তবে গৃহস্থের অকল্যাণ। আসুন ঠাকুর মশাই, এই অভাগার গৃহে আপনার পদধূলি মঙ্গলময় হোক। এই অধবের নাম অবনী দাস। আলাপচারিতার মাঝেই আমি ভেতরে প্রবেশ করলাম। অবনীবাবু বলল, একদিকে ভালোই হয়, রাতে বাইরে না থাকাটাই মঙ্গল। পরিস্থিতি যে ভালো নয়। একটু অবাক লাগলো আমার। বারান্দায় বসে জিজ্ঞেস করলাম, কেন? আমার প্রশ্নে খানিকটা ইতস্তত করে অবনীবাবু বলল, কেন মানে রাতে গ্রামের পথে ঘাটে বিশেষ লোক থাকে না, মানে বেরোয় না কেউ। এই 7টা-8টা বাজলেই সবাই রাতের খাওয়া খেয়ে নেয়, আর তারপর। আমি চারিদিকে নজর বোলাতে বোলাতে কথাগুলো শুনছিলাম। মনে হচ্ছিল ঘরটা বেশ ফাঁকা ফাঁকা। ঘরে পরিবারের আর কাউকে দেখতে পেলাম না, বা হয়তো অবনীবাবুর কোনো পরিবারই নেই। ইতিমধ্যেই অবনীবাবু চা আর মুড়ি নিয়ে এলো। এই নিন ঠাকুর মশাই, চা খান। আসলে আমার গিন্নি ছেলেকে নিয়ে কটা দিনের জন্য বাপের বাড়ি গেছে। ওই শ্বশুর মশাই অসুস্থ, তাই দেখতে গেছে। আমি নীরবে চায়ে চুমুক দিলাম। একটা অদ্ভুত প্রশ্ন, বা বলা ভালো খটকা, আমার মনের মধ্যে বেশ অনেকক্ষণ ধরেই ঘুরপাক খাচ্ছিল। তাই জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা, রাতে গ্রামের পথঘাটে বেরোতে নিষেধ করছেন কেন? কোনো সমস্যা আছে নাকি? কয়েক মুহূর্ত হ্যারিকেনের কম্পিত আলোয় আমাকে ভালো করে দেখে নিয়ে অবনীবাবু বলল, সমস্যা নয় ঠাকুর মশাই, আতঙ্ক। আমি সত্যিই একটা অদ্ভুত রহস্যের গন্ধ পেলাম। আতঙ্ক? কি আতঙ্ক আছে এখানে? অবনীবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত মাথা নাড়ালো। এ গ্রামে নয়, পাশের গ্রামে। সে মারাত্মক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে। আতঙ্কে পাশের গ্রাম বিধ্বস্ত। তাই তখন বলতে চাইছিলাম যে আজ রাতে আপনি আমার এখানে এসে ভালোই করেছেন। বাইরে দেখেছেন, নিশুত রাত, জমাট আঁধার। এমতাবস্থায় ওই গ্রামে পা না রাখাই ভালো। ব্যাপারটা ধীরে ধীরে আমার মনে অদ্ভুত কৌতূহলের জন্ম দিচ্ছিল। আমি প্রশ্ন না করে থাকতে পারলাম না। ঠিক কেমন আতঙ্ক? সে মুখে বর্ণনা করতেও ভয় লাগে আমার। আর আপনাকেও তো এসব জটিলতার মাঝে ফেলতে চাইছি না আমি। আপনি সাধক মানুষ, আজ আছেন, কাল অন্যত্র চলে যাবেন। অকারণে আপনাকে বিব্রত করে। আমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। বললাম, দেখুন, এই সাধনার কাজে আমাকেও নানা জায়গায় ঘুরতে হয়েছে, বহু গ্রামগঞ্জে থাকতে হয়েছে, আর সেই সূত্রে সেখানকার বহু অলৌকিক সমস্যার সমাধান করেছি আমি। তার পরিবর্তে আমাকে কখনো পড়তে হয়েছে ভয়াল প্রেতনিশির কবলে, নতুবা বিভৎস রক্তপিশাচের সম্মুখে। আবার অনেক সময় তো কালো জাদু হতে সৃষ্ট ভয়ঙ্কর দানবের সাথেও সংঘর্ষ করতে হয়েছে। কাজেই এই আতঙ্ক শব্দটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। এখন কি ঘটনা ঘটেছে পাশের গ্রামে, সেটা জানতে পারলে আমি এর সমাধানের হয়তো একটা পথ বাতলেও দিতে পারি। তেমন মনে হলে সে আতঙ্ক শেষ করতে নিজে সহায়তাও করতে পারি। অবনীর চোখ মুখ যেন একটা
আশার আলোয় চকচক করে উঠল। সে দ্রুত বলল, পারবেন ঠাকুরমশাই, পারবেন। ওখানকার আতঙ্কের রেশ এখানেও ছড়িয়ে পড়েছে, আশেপাশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মনে হয় আশেপাশের গ্রামবাসীরাও যদি সেই বিভীষিকার মুখোমুখি হয় তবে তো গ্রামের পর গ্রামই সম্পূর্ণ নিশ্চিহ্ন হতে থাকবে একে একে। আমি গম্ভীর মুখে কিছু একটা চিন্তা করছিলাম। আমাকে ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে অবনীবাবু বলল, কি ভাবছেন ঠাকুরমশাই? এই ভয়, আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে আমরা দিনের পর দিন কাটাতে পারছি না আর। আপনি সত্যিই যদি কিছু করতে পারেন তবে বড় উপকার হবে ঠাকুরমশাই। একবার চলুন না, ওই গ্রামের পুরোহিত মশাইয়ের সাথে দেখা করবেন। উনি আপনাকে সবটা খুলে বলতে পারবেন। আমি কেবল একটা কথাই বলবো, কিছু করুন ঠাকুরমশাই, যাতে আর একটি প্রাণও ওই গ্রামে না যায়। কিছু করুন। অবনীবাবুর শেষের কথাটা শুনে আমার কপালে গভীর ভাঁজ পড়ল। আমাকে এক দৃষ্টে প্রশ্নসুলভ মুখের অভিব্যক্তি নিয়ে তাকিয়ে থাকতে দেখে সে বলল, কি ভাবছেন? হঠাৎ মৃত্যুর কথা বলছি কেন? গত কয়েক মাস ধরে মৃত্যুই তো ঘটছে সেখানে, আর তার জন্য আমাদের গ্রামের মতো আশেপাশের বাকি গ্রামও আতঙ্কিত। রোজ শুধু ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যাতে মহামারীর মতো এই হত্যালীলা ওই পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে ছড়িয়ে না পড়ে। তাই রহস্যময় হত্যাগুলো যে হচ্ছে, থানা থেকে কেউ আসেনি? আমার কথায় অবনীবাবু উদ্ব্যস্ত হয়ে মাথা নাড়ল। তদন্ত চলছে তো, কিন্তু এর এখনো কোনো সুরাহা হয়নি। হত্যাগুলো সব একরকম ভাবে হয়েছে ঠিকই, কিন্তু এর পিছনে কারা আছে, কিভাবে সব জড়িত, কারোর জানা নেই। কিছু মানুষ আছে যাদের মতে এসব ডাকাত দলের কাজ, আর ওই গ্রামের কিছু মানুষ যাদের দৃঢ় বিশ্বাস সে ফিরে এসেছে, প্রত্যাগমন ঘটেছে তার। আর রাতের গভীর আঁধারে যারা তার ভয়াল রূপ দেখেছে তাদের সবাইকে মরতে হয়েছে, সবাইকে। আমি চুপচাপ শুনছিলাম অবনীবাবুর কথা। ঘটনার বর্ণনা করতে করতে ভদ্রলোকের মুখে প্রতিক্ষণে ফুটে উঠছিল এক অবর্ণনীয় আতঙ্কের পরিছাপ। এইবার আমি মনস্থির করলাম যে না, একবার জানাই যাক না কি ঘটনা। কোন বিভীষিকার করাল থাবা বসেছে ওই গ্রামে, নাকি সবটাই মনুষ্য সৃষ্ট? আমি কেবল ক্ষীণ স্বরে শেষ প্রশ্ন করলাম, ওই গ্রামটার নাম কি? অবনীবাবুর মুখের বলিরেখাগুলো যেন হ্যারিকেনের আলোয় আরো স্পষ্ট, আরো গভীর হয়ে উঠল। সে নিচু স্বরে বলল, স্কন্দকাটা গ্রাম। একটু আগে সন্ধ্যা পুজো শেষ হলো। মন্দিরের নিত্য পূজারী সদানন্দ গোস্বামী আরতিটা বেশ ভালোই করলেন। আমি এক মনে সন্ধ্যারতি দেখছিলাম। পাশে অবনীবাবু বসে আছে। যদিও সে চুপচাপই ছিল, বিশেষ কথা বলছিল না। যা কথা আমার সাথে মন্দিরের পুরোহিত মশাইয়েরই হচ্ছিল খালি। পঞ্চপ্রদীপটা রেখে পুরোহিত মশাই আমার সোজাসুজি এসে বসলেন। তারপর আমাকে ভালো করে একবার দেখে নিয়ে বললেন, যখন আপনি মন্দিরে প্রথম পা রেখেছিলেন তখনই আভাস পেয়েছিলাম আমার এই গ্রামকে বিভীষিকা মুক্ত করার ক্ষমতা আপনার থাকতে পারে। তারপর তো অবনী আপনার পরিচয় দিল আমাকে। কিছুটা ভ্রু কুঁচকে সামান্য ঘাড় হেলিয়ে আমি অবাক গলায় জিজ্ঞেস করলাম, বিভীষিকা? পুরোহিত মশাইয়ের মুখেও ফুটে উঠল অবর্ণনীয় আতঙ্ক। হ্যাঁ, বিভীষিকাই বটে।
একের পর এক এমন নৃশংস হত্যা মনে হয় না কোনো ডাকাত দল করতে পারে। সব থেকে বড় কথা, ডাকাত দল তো হত্যা করবে চুরির উদ্দেশ্যে, তাই না? মৃতদেহর কাছে টাকা পয়সা যা ছিল সব একই রয়েছে, নেই শুধু তাদের মুন্ডুটা। অর্থাৎ শরীর আছে, শরীরে পোশাক আছে, এমনকি টাকা পয়সা, সোনা দানা, আঙুলে পরা দামি আংটি কিচ্ছু চুরি যায়নি। কেবল উধাও হয়েছে তাদের মাথাটা। আর পরের দিন সকালে উদ্ধার হয়েছে সেই ব্যক্তিদের রক্তাক্ত শরীরটুকু। আমি গভীর চিন্তায় পড়লাম। গলা খাঁকড়ে বললাম, বড় অদ্ভুত ব্যাপার তো এটা, রীতিমতো জটিল। তা আপনার কি মনে হয়, কি ব্যাপার হতে পারে? কে এসব ঘটাতে পারে এই গ্রামে? পুরোহিত মশাই কয়েক মুহূর্ত আমার দিকে চেয়ে থাকলেন, তারপর একটা লম্বা শ্বাস টেনে বললেন, আজ থেকে বহু বছর আগে রাজা বিরাট এই গ্রামে রাজত্ব করতেন। ওনার শাসনকালে একবার ঠিক বর্তমান সময়ের মতোই একের পর এক মানুষের মুন্ডুহীন মৃতদেহ পাওয়া যাচ্ছিল। এমতাবস্থায় এ বীভৎস দৃশ্য আর মৃতদেহগুলো দেখে গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এমনকি রাতে চলাফেরা করার সময়ও তাদের তটস্থ থাকতে হতো। অবশেষে কুল পুরোহিতের পরামর্শে বাধ্য হয়ে তাদের রাতে বেরোনো বন্ধ করে দিতে হয়। তারপরেও নাকি বিভীষিকা দাপট থামেনি গ্রামে। অতঃপর রাজা বিরাট নানা স্থান থেকে বড় বড় পূজারী, তান্ত্রিক এনে পুজো পাঠ, যজ্ঞ, মহাযজ্ঞ করার পর সে বিভীষিকার প্রকোপ কমেছিল। আর কোনো মৃত্যুর খবর তারপর থেকে আর গ্রামে পাওয়া যায়নি। তবে সেই ঘটনার পর থেকে এই বকুলতলা গ্রামের নাম পরিবর্তিত হয়ে স্কন্দকাটা গ্রাম হয়ে যায়। যাই হোক, সেদিনের পর আজ এতগুলো বছর বাদে পুনরায় সেই একই সাদৃশ্যমূলক ঘটনার কথা শুনতে পাওয়া যাচ্ছে। পুরোহিত মশাইয়ের কথা আমার বুঝতে অসুবিধা না হলেও কেমন একটু খাপ ছাড়া লাগলো। অবনীবাবুও বিভ্রান্ত। যদি কোনো বিভীষিকার উপদ্রব তখন হয়েছিল, যার প্রভাব বর্তমানেও এ গ্রামে পড়ছে, তবে সে বিভীষিকা এলো কোথা থেকে? মূল উৎস কোথায়? কি অতীত রয়েছে সেই বিভীষিকার? আমার মনে চলা প্রশ্নগুলোকে সম্ভবত সদানন্দ পুরোহিত মশাই বুঝতে পেরে যান। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে তিনি বললেন, আপনি খানিক বিভ্রান্ত, তাই না ঠাকুর মশাই? বেশ, আপনাকে আরো বিস্তারিতভাবে এই গ্রামের অতীতের তথ্য দিতে পারবে এই মন্দিরের প্রধান পূজারী নিত্যানন্দ মহাশয়। কাকতালীয়ভাবে তিনি আমার বড়দাও বটে। তবে বরাবরই তিনি কেবল জমিদার বাড়িরই পুজো পাঠ করে আসছেন। জমিদার বাড়ির কুল পুরোহিত তিনি। ওনার কাছে আরো অনেক খবর থাকতে পারে। আর সব থেকে বড় কথা, তিনি বর্তমানে জমিদার বাবুর কনিষ্ঠ কন্যা ভাস্বতীর বিশেষ দেখভালে নিযুক্ত আছেন।
একটু আশ্চর্যচকিত হলাম। মানে মানে জমিদার বাবুর কন্যার কি হয়েছে? সপ্তাহখানেক যাবৎ ধরে জমিদার বাবুর মেয়ে ভাস্বতী অদ্ভুত আচরণ করছে। ঘুমের মাঝেই চিৎকার করতে থাকে। রাত বিরেতে বাড়ির বাইরে বেরিয়ে একা অদূরে জঙ্গলের মাঝে চলে যায়। কয়েকবার তো অজ্ঞানরত অবস্থায় পুরনো রাজবাড়ির বাগানেও তাকে পাওয়া গেছে। যদিও সেখানে বর্তমানে জলা জঙ্গল ছাড়া আর কিছুই নেই। তবে অদ্ভুত ব্যাপার হলো, বছর 16 মেয়ে অত উঁচু পাঁচিল টপকে কিভাবে ভেতরে গেল তা কারোর বোধগম্য হয়নি। এরপর থেকেই মেয়েটা কেমন খিঁচখিঁচে স্বভাবের হয়ে যায়। কখনো ভীষণ শান্ত, আবার কখনো কখনো এতটাই হিংস্র হয়ে ওঠে যে সামলানো দায় হয়ে পড়ে। 3-4 জন পরিচারিকা মিলেও তখন তাকে সামলাতে পারে না। গিন্নিমা তো মেয়ের এমন অবস্থা দেখে কেঁদে কেটে একসা। মেয়েটা ঘোরের মাঝে খালি বলে। পুরোহিত মশাই হুট করে চুপ করে গেলেও আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেই ফেললাম, খালি কি বলে? ওর কাটা মাথাটা যেভাবেই হোক আমাদেরকে ফিরিয়ে দিতেই হবে। যেভাবেই হোক আমাকে ফেরাতেই হবে, নয়তো ও যে আমাকে শেষ করে দেবে। না, ওই মাথা ফিরিয়ে দিতে না পারলে ও এই গ্রামকে শেষ করে দেবে। আর ও তো বলেছিল আমি যদি ওর মাথা ফিরিয়ে দিই, আমি যা চাইবো ও আমাকে তাই দেবে। হ্যাঁ, বলেছিল তো সব দেবে, সব দেবে। যদি আমি ফিরিয়ে দিতে না পারি, ও যে আমাকে মেরে ফেলবে। একটু ইতস্তত করে পুরোহিত সদানন্দ বললেন, প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়লে ক্রন্দনরত অবস্থায় অমনভাবে কথাগুলো বলে যায় ভাস্বতী। তখন মা হয়ে গিন্নিমাও সামলাতে পারেন না। অনেক ঘটনা আছে ঠাকুর মশাই, তবে অধিকাংশই নিত্যানন্দ পুরোহিত জানেন। যদিও আপাতত কিছু সময়ের জন্য তিনি সদরে গেছেন ওনার পরিচিত কোনো এক তন্ত্রবিদের সাথে বোধহয় দেখা করতে, যোগাযোগ করতে। ওনার বিশ্বাস হয়তো সে তন্ত্রবিদ এ গ্রামের বিভীষিকাকে শেষ করতে পারবে চিরতরে। জমিদার বাবুর কন্যা কান্নাকাটি করে কার কথা বলতে চায়? ওটা কে? আমার প্রশ্নে দুপাশে মাথা নাড়লেন পুরোহিত সদানন্দ। বললেন, জানা নেই, হয়তো সেই বিভীষিকার কথাই বলতে চায়। আমি কয়েক মুহূর্ত নীরব থাকলাম। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা, হত্যালীলা কোন সময় হয়? বিশেষ কোনো তিথি থাকে তার জন্য? একটু চিন্তা করল পুরোহিত মশাই। তারপর প্রবল ভাবনার মাঝেই বলল, না, এমন কোনো ব্যাপার নেই। তবে লক্ষ্য করা গেছে আকাশে ঘন মেঘ, ঝড় বৃষ্টির প্রাক্কাল কিংবা তুমুল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির রাতের আঁধারে মৃত্যুগুলো ঘটেছে। তাই নিত্যানন্দ পুরোহিত মশাই কিঞ্চিত ধারণা করে গ্রামবাসীদের জানিয়েছেন নিশুত রাত, বজ্রবৃষ্টির রাত, এই ধরনের রাতগুলো এড়িয়ে যেতে, বাইরে না বেরোতে। এ নিয়ে পরপর 6-7 জনের মৃত্যু ঘটেছে। তো তাদের মধ্যে 2 জন যুবক, 3 জন মধ্যবয়স্ক আর 1 জন বৃদ্ধ। এই ভয়ঙ্কর খেলা জানি না কবে থামবে।
অতঃপর মন্দির বন্ধের সময় হয়ে আসলো। আমি মনে মনে ভাবছিলাম, সামনেই তো অমাবস্যা, আবার না কোন। এমন সময় মন্দিরের তালা চাবি বের করতে করতে সদানন্দ বললেন, কিছু একটা তো আছেই। তার আভাস পুরোহিত মশাই মানে আমার বড়দা নিত্যানন্দ পেয়েছিলেন। এখন ব্যাপার হচ্ছে, যতদিন না সেই বিভীষিকাকে সমূলে উৎপাটন করা হচ্ছে ততদিন এই মৃত্যুর কোনো সুরাহা নেই। আমি নীরব ছিলাম। এমন সময় সদানন্দ আমার উদ্দেশ্যে খানিক অনুরোধী কণ্ঠে বললেন, আপনি এর কোনো সুরাহা করতে পারেন? দেখুন না ঠাকুর মশাই, যদি কিছু সুরাহা করা সম্ভব হয় তবে। সদানন্দের কথায় আমি বেশ প্রভাবিত হলাম। বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে আমার কাছে, ততটা সহজ মোটেও ছিল না। তবুও অবনীবাবু, সদানন্দ, এদের সকলের মুখে মেখে থাকা অবর্ণনীয় দুশ্চিন্তা আর আতঙ্কের কারণে আমার একটু খারাপই লাগলো। আমি বললাম, বেশ, এই বিপদ থেকে আপনাদের মুক্তি দেবার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। আমাদের কথার মাঝেই এক অল্প বয়সী তরুণ মন্দিরের দালানে এসে উপস্থিত হলো। পুরোহিত মশাই আছেন? কথার মাঝেই পুরোহিত মশাই উঠে নিচে গেলেন। ও মহেশ যে, তা বলো বাবা, কি ব্যাপার? ছেলেটি এক ঝলক ভেতরে দেখে নিয়ে বলল, একটা খবর দিতে এলাম পুরোহিত মশাই। নিত্যানন্দ পুরোহিত মশাই খবরটা পাঠিয়েছেন। আমার সাথে সদরে দেখা হয়েছিল, তা উনি বললেন আপনাকে জানিয়ে দিতে যে যার খোঁজে পুরোহিত মশাই সদরে গিয়েছিলেন তিনি আপাতত সদরে নেই, জরুরি কাজে অন্যত্র গেছেন। তাই পুরোহিত মশাই আগামীকাল ফিরে আসার পরিকল্পনা করেছেন। তবে আজ রাতটা গ্রামবাসীদের একটু সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অমাবস্যা নিকট, তারপরও আকাশের বুকে মেঘ জমেছে। আপনি একটু শাঁখ বাজিয়ে গ্রামবাসীদের বিষয়টা সম্পর্কে সতর্ক করে দিন। আমি এলাম ঠাকুর মশাই। ছেলেটি চলে গেলে আমি দেখলাম সদানন্দ পুরোহিত মশাই একটি বড় শাঁখ নিয়ে মন্দিরের দালানে এলেন। তারপর উচ্চস্বরে তা বাজালেন। পরপর 3 বার নয়, 4 বার সেই শাঁখের ধ্বনি এতটাই তীব্র ছিল যে তা ছড়িয়ে পড়ছিল গ্রামের আনাচে কানাচে। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি হলো ঠাকুর মশাই? 3 বার কেন নয়, 4 বার? নিত্যানন্দ পুরোহিত মশাই সতর্ক করছেন আজকের রাতের জন্য। আজকের রাতটা নাকি ভালো নয়। তিনি আভাস পেয়েছেন ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, তাই গ্রামবাসীদের সতর্ক করে দেবার খবর পাঠিয়েছেন। আসলে যখনই গ্রামবাসীদের সতর্ক করার ব্যাপার থাকে তখন এমন শাঁখ পরপর 4 বার বাজলেই হয়ে যায়। গ্রামবাসীরা বুঝে যায় এটা হচ্ছে সতর্ক বার্তা। আমি আর কিছু বললাম না। অবনীবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন ঠাকুর মশাই, এখানে থাকা আর ঠিক হবে না। তাছাড়া সদানন্দ বাড়ি ফিরে যাবেন, আপনি আমার সাথে আমার গ্রামে ফিরে চলুন। রাত এখনো গাঢ় হয়নি, ফিরতে পারবো। এমন সময় এক মধ্যবয়স্ক ব্যক্তি দ্রুত পায়ে ছুটে এলো মন্দিরে। আপনার নাতির জ্বর আরো বেড়েছে, কোনোভাবেই থামছে না। তা আপনি দ্রুত চলুন। খবরটা শুনে অবনীবাবুও চমকে উঠল। সে কি, নিত্যানন্দ পুরোহিত মশাই তো আপাতত গ্রামে নেই, আর গ্রামে অন্য বৌদিও নেই। আমাদের গ্রামে নিত্যানন্দ মশাই কি বৌদিও? আজ্ঞে, উনি কেবল পুরোহিত মশাই নয়, ভালো বৌদিও বটে। এ গ্রাম কেন, আমাদের গ্রামেও বহু মানুষের চিকিৎসা উনি করেন। এই জন্যই তো জমিদার বাবু ওর মেয়ের চিকিৎসার জন্য পুরোহিত মশাইকে রেখেছিলেন। যাই হোক,
সদানন্দকে উদ্বিগ্ন দেখে আমার মনটাও বিচলিত হয়ে উঠল। আমি বললাম, একবার আমি আপনার নাতিকে দেখতে চাই পুরোহিত মশাই। সদানন্দ ও অবনীবাবু দুজনেই অবাক চোখে আমাকে দেখলেন। শশব্যস্ত হয়ে পুরোহিত মশাই এগিয়ে এলেন আমার কাছে। আমার নাতিটাকে পারবেন ঠাকুর মশাই সামলাতে, সুস্থ করতে? চলুন না তবে। অবনী বাবু, আপনিও আসুন তবে। অবনীবাবু একটু ইতস্তত করতে লাগলো। হয়তো একটু আগের নিত্যানন্দ পুরোহিতের সতর্ক বার্তার কথা মনে পড়েছিল তার। রাতে ফেরারও ব্যাপার আছে। অগত্যা ভদ্রলোকের মনের অবস্থা বুঝতে পেরে আমি তাকে বললাম, আপনি ফিরে যান, আমি আজকের রাতটা কোথাও একটা কাটিয়ে দেব। তেমন হলে এ মন্দিরে। সে কি ঠাকুর মশাই, আপনি আমার কুটিরে আমাদের সাথেই থাকবেন, আসুন। মন্দির থেকে বেরোতেই জমাট আঁধারটা বড্ড বেশি চোখে লাগলো আমার। তারই মাঝে শব্দ করে মেঘের গর্জন কানে এলো। শীতল পরিবেশ, চারপাশটা দু একবার বিদ্যুতের ঝলকানিতে আলোকিতও হয়ে উঠল। হঠাৎই কোথা থেকে একটা বিড়াল অদ্ভুত বিকৃত স্বরে কাঁদতে কাঁদতে আমাদের পাশ কাটিয়ে ধীর পায়ে পিছনের আমবাগানের দিকে চলে গেল। আমার মনে হলো বিড়ালটার হলদেটে জলজলে চোখ দুটো যেন আমার দিকেই নিবদ্ধ ছিল। চারদিকটা দেখে অবনীবাবু বলল, সত্যি চারপাশ আজ কেমন অস্বাভাবিক নিস্তব্ধ। তার কথায় পুরোহিত মশাই বললেন, হ্যাঁ, একটু বেশি যেন। টর্চ হাতে অবনীবাবু অন্য রাস্তা ধরে নিজের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমি পুরোহিত মশাইয়ের সাথে এগোতে লাগলাম স্কন্ধকাটা গ্রামের পথ ধরে ওনার বাড়ির উদ্দেশ্যে। ছেলেটির বেশ জ্বর ছিল। আমার কাছে কিছু টুকটাক আয়ুর্বেদিক ওষুধ উপস্থিত থাকে সর্বদা, যা আমি নিজে হাতে প্রস্তুত করি। নিজের পুঁটুলি থেকে তা বের করে ছেলেটির রোগ নিরাময়ের চেষ্টা করলাম। এর কিছু পরে জ্বর নেমে যায় ছেলেটির, একটু সুস্থ বোধও করে। আমার শুশ্রূষা দেখে পুরোহিত মশাইয়ের পুত্রবধূ, স্ত্রী সকলেই আমায় কৃতজ্ঞতা জানায়। ওনাদের মুখেই শুনলাম ওনাদের পুত্র কর্মসূত্রে সদরে থাকে। গ্রামের বাড়িতে ওনারা চারজনই থাকেন। সে রাতটা অনেক জোড়াজুড়িতে পুরোহিত মশাইয়ের কুটিরেই থেকে যায়। ছোট্ট কুটির, তবে ছিমছাম। রাতের খাওয়া সেরে পুরোহিত মশাইয়ের দেখিয়ে দেওয়া ঘরটায় বিশ্রাম হেতু ছিলাম। আমার ঘর লাগোয়া একটি বড় জানালা ছিল, যেখান থেকে বাইরের প্রকৃতি পরিষ্কার দৃশ্যমান। দেখলাম ঝড় উঠেছে, সেই সাথে চলছে মেঘমালার মুহুর্মুহু গর্জন। সামনেই দুটো আম গাছ ছিল, দুটোই ঝড়ের দাপটে সমান তালে দুলতে লাগলো। প্রচণ্ড ক্লান্তিতে আমার চোখের পাতা ভারী হয়ে এলে আমি নিঃশব্দে শয্যা গ্রহণ করলাম। রাত কত হবে জানি না। বাইরে ঝড় থেমে গেছে অনেকক্ষণ, তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মাঝে মধ্যে আলোর ঝিলিকও দেখা যাচ্ছে। একটা প্রচণ্ড বিকট পুরুষ আর্তনাদে আমার ঘুমটা ভেঙে গেল। দ্রুত উঠে বসলাম আমি। জানালাটা খোলা ছিল, বাইরে তাকালাম। দেখলাম নিকষ আঁধারে একভাবে পতিত হচ্ছে বারিধারা। এছাড়া আর কোনো শব্দ নেই। বাইরে থেকে ভেসে আসছে কেবল বৃষ্টির হালকা ধ্বনি আর মাটির সোঁদা গন্ধ। কয়েক মুহূর্ত চুপচাপ চৌকিতে বসে বাইরেই কানটা দিয়ে রাখলাম। না, এমন কোনো শব্দ তো আর পাওয়া গেল না। মনে মনে ভাবলাম, হয়তো আমার মনের ভুল। হ্যাঁ, তাই হবে। এদিকে গলাটা শুকিয়েও এসেছে। চৌকি থেকে নেমে সামনের টুলটার দিকে এগিয়ে গেলাম। শোয়ার পূর্বে
এক ঘটি জল এখানে রেখে দিয়ে গেছিলেন পুরোহিত মশাই। মাটির পাত্র সরিয়ে ঘটিটা হাতে নিলাম। তারপর কয়েক ঘুঁট জল গলায় ঢালতে লাগলাম। জল পান করছি, এমন সময় হঠাৎই ঠিক পাশের জানালাটার বাইরে চোখ পড়ল আমার। দেখলাম কিছুটা দূরে একটা ধূসর বর্ণের পোশাক পরিহিতা ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে। বাতাসের তীব্র গতিবেগে তার লম্বা জট ধারা খোলা চুলগুলো মোটা মোটা দড়ির মতো হয়ে মাথার চারদিক দিয়ে উড়ছে। অন্ধকারে পরিষ্কার দেখা না গেলেও মাঝে মাঝে ঘটা বিদ্যুতের চমকিত আলোয় তার অস্পষ্ট আধার ঘেঁষা অবয়ব পরিষ্কার ফুটে উঠছিল আমার চোখের সামনে। একটা নারী মূর্তি থপ থপ করে পা ফেলে এগিয়ে যাচ্ছিল সে। আবারও বিদ্যুতের ঝলক পড়তেই দৃষ্টি গেল ছায়া মূর্তিটার মুখের দিকে। জট ধরা মোটা দড়ির মতো লম্বা লম্বা সেই ঘন চুলের মাঝখানে কোনো মুখের আদল দেখতে পেলাম না আমি। কেবল সেখানে এক রাস অন্ধকার, আর তার মাঝেই দুটো গর্ত লাল হয়ে চলছে। এই দেখে মনের মাঝে শঙ্কার জাগরণ ঘটলেও এর পরের দৃশ্য দেখে আমার রোমকূপ রীতিমতো সজাগ হয়ে যাওয়ার উপক্রম হলো। প্রথমে আমার দৃষ্টি সেই নারী মূর্তির দিকেই স্থির ছিল। এরপর বিদ্যুতের পুনরায় ঝলকে দেখলাম তার ডান হাতে কিছু একটা ধরা। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে পুরোহিত মশাইদের উঠোন পেরিয়ে কাঠের সদর দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম। আর দৃশ্যটি ঘটছে আমার কুটিরের থেকে কিছুটা তফাতে। তখনও সেই নারী মূর্তি এগিয়ে চলেছে সামনের দিকে। পুনরায় বিদ্যুতের ঝলক পড়তেই দেখলাম তার হাতে ধরা একটি পা। আমার বুকের ভেতর শিহরণ খেলে গেল। আমি স্থান কাল ভুলে আরো কয়েক পা এগিয়ে আসতেই বিদ্যুতের ঝিলিকে অতঃপর সম্পূর্ণ দৃশ্যটি দেখতে পেলাম। ওই ভয়ঙ্কর অবয়বের নারী মূর্তিটি কারোর দেহ টেনে নিয়ে যাচ্ছিল সামনের দিকে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, পিছু নিতে লাগলাম সেই ভয়ঙ্কর অবয়বের। দম বন্ধ করা একটা পরিস্থিতি। রুদ্ধশ্বাসে আমি অনুসরণ করতে থাকি ওই নারী মূর্তিটিকে। তবে এরই মাঝে আমার মনে একটা খটকা জাগল। অনুমান করলাম ওই দেহখানি নিয়ে যেতে একটু বেগ পেতে হচ্ছে সেই নারী মূর্তিকে। ব্যাপারটা ঠিক পরিষ্কার হচ্ছিল না আমার কাছে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছিলাম লক্ষ্য করিনি। হঠাৎ সামনে সেই নারী মূর্তিটিকে দেখতে পেলাম না। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আকাশে অহরহ বিদ্যুতের ঝলক, চারপাশ নিশুত আঁধারে ঢাকা। কিন্তু বিদ্যুতের ঝলকে আমি সামনের রাস্তায় আর কাউকে দেখতে পাচ্ছি না। শূন্য রাস্তা। তাহলে কোথায় গেল সেই অবয়ব? একটু আগেও তো। ভাবতে ভাবতে কখন যে মন্দির পেরিয়ে গ্রামের শেষ সীমানায় জলা জঙ্গলটার কাছাকাছি পৌঁছে গেছিলাম নিজেও টের পাইনি। ওখানেই একটা বাঁধানো বক্রাকৃতির সিঁড়ি আছে, যার মাধ্যমে জঙ্গলের ভেতরের পুকুর পর্যন্ত যাওয়া যায়। পাশের গ্রাম থেকে অবনীবাবুর সাথে আসার সময় লক্ষ্য করেছিলাম। আমি সেই সিঁড়ির বাঁকে পুনরায় সেই নারী মূর্তিটিকে দেখতে পেলাম। একভাবে ওই নিথর দেহটা টানতে টানতে এগোচ্ছিল। আমিও পা রাখলাম সিঁড়িতে। সিঁড়ির দুপাশটা বহু দিনের গাছ গাছালিতে ভরে একরকম জঙ্গলে রূপান্তরিত হয়েছে। বাঁক পেরোতেই একটা অপ্রত্যাশিত দৃশ্য চোখে পড়ল আমার। দেখলাম সেই নারী মূর্তি পিছন ঘুরে দাঁড়িয়ে, তার এক হাতে সেই নিথর শরীরটার পা ধরা। কিন্তু এ কি, শরীরটা থাকলেও তার কোনো মাথা নেই। বিদ্যুতের আলোয় দেখলাম নিথর সেই শরীরের গলায় জমাট বেঁধেছে চাপ চাপ রক্ত। বিভৎস সেই দৃশ্যে হৃদস্পন্দন অবরুদ্ধ হওয়ার উপক্রম হলো আমার।
অন্ধকার কেটে বিদ্যুতের আলোয় আলোকিত হলেই দেখতে পাচ্ছিলাম একের পর এক ভয়ঙ্কর কুৎসিত দৃশ্যগুলো। সেই নারী ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচের দিকে নামছিল। আর তারপর আমার চোখের সামনে আরো একটি ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। আঁধারের মাঝে দৃষ্টি ঠাওর করা সম্ভব না হলেও বারংবার গোটা আকাশ ঘিরে জ্বলে ওঠা বিদ্যুতের আলোয় সবটা দৃশ্যমান হয়ে উঠছিল আমার সামনে। কাজেই পুনরায় জমাট আঁধার কাটিয়ে বিদ্যুতের আলো পুকুর ঘাটের নিকটে পড়তেই সেই নারী মূর্তির বদলে একটি অন্য অবয়ব দেখতে পেলাম। আমি দেখলাম আমার ঠিক সামনে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে একটা সম্পূর্ণ অন্য অবয়ব। একটা পচিত, গলিত, বিকৃত, অনাবৃত শরীর, যার হাত পা বিদ্যমান, নিম্নাঙ্গে কালো ধুতি জড়ানো। বিকৃত সে শরীরে পৈতেও রয়েছে, নেই কেবল দেহের ওপর মুন্ডটা। আমার দিকে একদম সোজাসুজি দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর মূর্তি। সেই মুহূর্তে অস্ফুটে আমার গলা থেকে বেরিয়ে এলো একটাই শব্দ, কবন্ধ। এমন সময় কান ফাটা বজ্রপাত সহ চারিপাশে বিদ্যুতের আলো ঝলসে উঠল। আর সেই আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই কবন্ধের এক হাতে ধরা একটা মস্তক ছিন্ন রক্তাক্ত দেহ ও অপর হাতে দেহ হতে বিচ্ছিন্ন একটি মুন্ড, যার গলার কাছ থেকে টপ টপ করে ঝরছে রক্তবিন্দু। বিদ্যুতের আলো সরলেই অন্ধকার, আবার অপেক্ষার প্রহর গোনা। পুনরায় বিদ্যুতের আলো খেললে তবে আমি দেখতে সক্ষম হচ্ছিলাম সামনের সেই বিভীষিকাময় দৃশ্য। ওই দৃশ্য দেখার পর চারপাশ মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল। বিশ্ব চরাচর জুড়ে এক রাস নিস্তব্ধতা। হঠাৎই বিদ্যুতের আলো খেলতেই দেখলাম সেই কবন্ধ কিছুটা এগিয়ে এসেছে আমার নিকট। আবারও আঁধার নামলো বিদ্যুতের আলো সরলে। আবারও অপেক্ষা। আমার মনের ভেতর চলছিল ভয়ঙ্কর রকম উথাল পাথাল অবস্থা। সেই কবন্ধের অবস্থান জানতে আমি তৎপর। পুনরায় বিদ্যুতের আলোয় সেই বিভীষিকাকে একেবারে আমার নিকটে দেখলাম। গলার কাছটাতেও অনুভব করতে লাগলাম প্রচন্ড রকম চাপ, সেই সাথে রক্ত মাংস পচা বিদঘুটে একটি গন্ধ। অতঃপর চোখ বন্ধ করে নিজের শরীরে থাকা পৈতেটা চেপে আমি জপ করতে লাগলাম পবিত্র গায়ত্রী মন্ত্র। কয়েক মুহূর্তের ব্যবধান। ধীরে ধীরে গলার কাছের সেই চাপ কমে আসতে অনুভব করলাম। অতঃপর চোখ খুলে সেই বিভীষিকার দর্শন পেলাম না, তবে সেই মৃত নিথর দেহটাকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। আমার জানা নেই কার এ মৃতদেহ, কারণ আমার পায়ের সামনে কেবল রক্তাক্ত দেহটাই পড়ে রয়েছে, মুন্ড উধাও। পরের দিন সকালে মৃতদেহটি উদ্ধার হেতু লোকজন জমায়েত হয়। থানা থেকে দুজন রক্ষী সহ দারোগা বাবুও আসেন। এখন মৃতদেহ কার তা জানার জন্য তদন্ত হবে। তারপর হয়তো কিভাবে আর কেন হত্যা হলো তার তদন্ত চলবে। আমি পুকুর ঘাটের একটি সিঁড়িতে থম হয়ে বসেছিলাম, মুখে গভীর ক্লান্তির ছাপ। পুরোহিত মশাই একটা চাদর দিয়েছিলেন, আমি সেটাই গায়ে জড়িয়ে নিয়েছিলাম। দারোগা বাবু আসেন আমার কাছে। হ্যাঁ, আমাকে ওনার প্রশ্নের মুখে পড়তে হয়, যেহেতু সর্বপ্রথম মৃতদেহটি আমার দৃষ্টিগোচর হয়েছিল। যদিও আমি গত রাতের কিছুই জানাইনি দারোগা বাবুকে, শুধু বলেছিলাম ভোরে উঠে ধ্যান করা আমার অভ্যাস, তাই করছিলাম। এমন সময় একটা বিকট শব্দ শুনে বের হই, আর শব্দের উৎসের সন্ধান করতে গিয়ে মৃতদেহটিকে এখানে পড়ে থাকতে দেখি। দারোগা বাবু চলে গেলে পুরোহিত মশাই বললেন, ঠাকুর মশাই,
আপনি দারোগা বাবুকে সত্যিটা কেন জানালেন না? আমি আলতো করে দুপাশে মাথা নাড়ালাম। না, জানিয়ে মনে হয় না কোনো লাভ হতো। তাছাড়া যে দৃশ্য নিজের চোখে দেখেছি তা দারোগা বাবুকে বর্ণনা করা সহজ ছিল না। উনি আজকালকার যুগের মানুষ, অল্প বয়সী। এমনি অতীতের স্কন্ধ কাটার গল্পকে গুজব বলছেন, সেখানে বর্তমানেও যে তার বিভীষিকাময় মূর্তি যে আমি দেখেছি তা কি উনি আদৌ বিশ্বাস করবেন? করবেন না। এর থেকে মুক্তির অন্য উপায় ভাবতে হবে আমাদের। পুরোহিত মশাইয়ের মুখে উদাসীনতার ছাপ স্পষ্ট হলো। কি উপায় ঠাকুর মশাই? সেই ভয়ঙ্কর অভিশাপ পুনরায় কেন জাগ্রত হলো? কেন নিরীহ মানুষদের মারছে সে? আর ওই নারী বা কে? গত রাতের ওই ভয়াবহ ঘটনার সম্মুখীন হবার পর আমার কিছুক্ষণ লেগে গেছিল নিজেকে ধাতস্থ করতে। অতঃপর দ্রুত পুরোহিত মশাইকে ডেকে আনি আমি। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছিল। সদানন্দ সেই মৃতদেহকে দেখার পর কয়েক মুহূর্তের জন্য বাকরহিত হয়ে পড়েছিলেন। এরপর নিজেকে কোনো রকমে সামলে বাকি গ্রামবাসীদেরকে ডেকে ডেকে এনেছিলেন। খবর দেওয়া হয় থানায়ও। পুরোহিত মশাইয়ের প্রশ্নের উত্তরে আমি কিছু বলতেই যাব, এমন সময় এক মাঝবয়সী ব্যক্তি ছুটে এলো আমাদের নিকট। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, নিত্যানন্দ মশাইকে জমিদারবাবু ডেকেছেন। ওনার মেয়ের ভোর রাত থেকে প্রচন্ড জ্বর। একটিবার যদি। সদানন্দ পুরোহিত কিঞ্চিত চিন্তায় পড়লেন। সে কি? কিন্তু নিত্যানন্দ পুরোহিত মশাই তো গ্রামে নেই। উনি যতক্ষণ না আসছেন অন্য কোনো বদ্যি। তবে তবে পাশের গ্রামে খবর দিতে হবে। কিন্তু কিন্তু ততক্ষণে অনেকটা দেরি। পুরোহিত মশাইয়ের কিছু একটা মনে পড়ে যেতেই তিনি উচ্চ স্বরে বললেন, এই তো ঠাকুর মশাই আছেন। গতকাল আমার নাতিকে সুস্থ করে দিলেন। উনি হয়তো জমিদার বাবুর মেয়েকে ঠিক করতে পারবেন। আপনি যাবেন তো ঠাকুর মশাই? জমিদার বাড়ি। একটু কিন্তু কিন্তু করে আমি সহমত প্রকাশ করলাম। হ্যাঁ, নিশ্চয়ই, চলুন যাওয়া যাক। পুরোহিত মশাইয়ের বাড়ির থেকে বিশেষ দূরে নয় জমিদার বাড়ি, তবে বেশ পুরনো আর জীর্ণকায়। কিছু জায়গায় মেরামত ঘটেছে বটে, আবার মেরামতির কাজও চলছে। তবে প্রাচীন ঐতিহ্যের ছাপ এখনো বিদ্যমান। ভেতরে প্রবেশ করতেই আমার চোখের সামনেই আচমকাই অদ্ভুত কিছু দৃশ্য ভেসে উঠল। একটা জলা জঙ্গলে ভরা বাড়ি, পুরনো বাগান, শ্বেত পাথরের দালান আর রক্ত। চোখ খুলে চারিদিকে তাকালাম। আশেপাশে এমন কোনো জায়গা বা দৃশ্য নজরে পড়ল না। তবে হঠাৎ করে এমন দৃশ্য দেখার তাৎপর্য কি? একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, এমন পুরনো জমিদার বাড়িতে অতীতের রহস্যময় কোনো প্রেক্ষাপট থাকতেই পারে, যেখানে রহস্য, বিপদ আর পুরনো স্মৃতিগুলোর ছায়া খেলা করে। হয়তো তারই কিছু চোখের সামনে ভাসল, নাকি বর্তমান ঘটনার সাথে এর কোনো যোগসূত্র আছে। ইতিমধ্যেই বৈঠকখানায় আমরা জমিদার সত্যনারায়ণকে অপেক্ষারত অবস্থায় দেখলাম। পুরোহিত মশাইকে দেখে তিনি দ্রুত বললেন, আসুন পুরোহিত মশাই, আসুন ঠাকুর মশাই। আমার লোক খবর দিয়েছে যে আপনি চিকিৎসা করবেন আমার মেয়ের। জমিদার বাবুর নমস্কারে আমি প্রতি নমস্কার জানিয়ে বললাম, কি হয়েছে আপনার মেয়ের? সে ভোর রাত থেকে জ্বরে ঠকঠক করে কাঁপতে কাঁপতে আপন মনেই চিৎকার করছিল মেয়েটা। কবে যে মেয়েটা সম্পূর্ণ সুস্থ হবে। ওর দাইমা পাশের লাগোয়া ঘরটাতেই ঘুমোয়। মেয়ে চিৎকার তার কানে যেতেই সে আবার আমাদের ডাকাডাকি করে নিয়ে আসে। আমি আলতো মাথা নেড়ে গম্ভীরভাবেই এগোলাম জমিদার বাবুর সাথে তার মেয়ের ঘরের উদ্দেশ্যে। আমার সাথে সদানন্দও ছিলেন। এই যে এটা আমার মেয়ের ঘর।
জমিদার বাবু ঘরটা দেখিয়ে বাইরেই অপেক্ষা করতে লাগলেন। পুরোহিত মশাইয়ের সাথে টুকটাক কথা বলছিলেন। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে প্রবেশ করলাম। আর প্রবেশ করতেই পুনরায় শিরহীন রক্তাক্ত দেহ, শ্বেতপাথরের দালান, গাছ গাছালিতে ভরা কোনো বাগান বা উঠোন জাতীয় কিছু, আর একটা 3 তলার বহু পুরনো বাড়ির দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। এমনকি এক মুহূর্তের জন্য মাথাটা দুলেও উঠল আমার। কিন্তু একটা ব্যাপার তো আছে, নতুবা এমন দৃশ্য বারংবার কেন দেখব? এ দিব্য শক্তি মধুসুন্দরী দেবীর থেকে প্রাপ্ত, অনেক তপস্যার ফলাফল। সুতরাং এমন দৃশ্য মোটেই বৃথা দেখছি না আমি। বেশ বড় ঘর, টুকটাক আসবাবপত্রও রয়েছে, আর ঘরের ঠিক মধ্যিখানের একটি বড় বিছানায় শায়িত বছর 15-16 একটি মেয়ে। একটু শীর্ণকায় লাগছিল মেয়েটিকে আমার। আমি ধীর পায়ে এগিয়ে এসে বিছানার সামনে চেয়ারটায় বসলাম। তারপর কয়েক মুহূর্ত এক দৃষ্টে চেয়ে থাকলাম মেয়েটির দিকে। প্রথমে স্বাভাবিক লাগলেও কিছু সময়ের মধ্যেই আমার কপালের ভাঁজে ফুটে উঠল একটি তীক্ষ্ণ সন্দেহের রেখা। মেয়েটির কপালে হাত রাখলাম, জ্বরে গা পুড়ছে। সূক্ষ্ম একটি হাসির রেখা ফুটে উঠল আমার ঠোঁটে। এ জ্বর কোনো স্বাভাবিক জ্বর নয়, এইটুকু অবগত ছিলাম আমি। নিজের পুঁটলি থেকে একটি পুষ্প বের করে আমি মেয়েটির কপালে তা ঠেকিয়ে একটি বিশেষ মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎই পুষ্পসহ আমার হাতে অদ্ভুত তপ্ত ভাব অনুভব করলাম, এবং একই সাথে আরো কিছু দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল। তবে এই দৃশ্যাবলী চোখের সামনে ফুটে ওঠার পর আমি গত রাতের বেশ কিছু প্রশ্নের নিশ্চিত উত্তরও পেয়ে গেলাম। মেয়েটিকে গভীর দৃষ্টি নিয়ে কয়েক মুহূর্ত দেখে বেরিয়ে এলাম ঘর থেকে। সত্যনারায়ণকে প্রথমেই আশ্বস্ত করলাম, আপনার মেয়ের জ্বর নেমেছে, তবে বিশ্রামের প্রয়োজন আছে তার, শরীর এখনো দুর্বল। ধন্যবাদ ঠাকুর মশাই, আপনি যে এত দ্রুত ওকে সুস্থ করে দিতে পারবেন আমি তো। আচ্ছা, ওর মা কি একবার দেখা করতে পারে? জমিদার সত্যনারায়ণের অনুরোধে আমি গম্ভীরভাবেই বললাম, কিছু সময়ের জন্য ওকে বিশ্রাম করতে দেওয়া হোক, এরপর না হয়। সত্যনারায়ণের একটা কথা শুনে বড্ড খটকা লাগছিল আমার। আসার পরই তিনি বলেছিলেন যে কবে যে ওনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হবে। তবে মেয়েটি কি অসুস্থ থাকে? আমার অনুমান যদি ভুল না হয়, তবে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এমন সময় কালো সাদা শাড়ি পরিহিতা এক মধ্যবয়স্ক মহিলাকে ঘোমটা মাথায় দিয়ে উঠোনের এক প্রান্ত থেকে অন্যত্র যেতে দেখলাম আমি। খানিকটা দ্বিধান্বিত হয়ে আমার দিকে চাইতে চাইতে এগোচ্ছিলেন মহিলা। হঠাৎ কি মনে হতে আমি সত্যনারায়ণকে জিজ্ঞেস করলাম, উনি কে? উনি আমার মেয়ের দাইমা। ব্যস্ত স্বরে জবাব দিলেন সত্যনারায়ণ। আমি কোনো রকম ভ্রণিতা না করেই বললাম, আমি কি ওনার সাথে কথা বলতে পারি? কিছু প্রশ্ন জানার ছিল। আমার কথা শুনে জমিদার বাবু প্রথমে একটু অবাক হলেন, তারপর কয়েক মুহূর্ত ভাবনা চিন্তা করে বললেন, বেশ, তবে আসুন আপনি। আমি পুরোহিত মশাইয়ের সাথে বৈঠকখানায় গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই সেই মধ্যবয়স্ক মহিলা এসে উপস্থিত হল। আমি গভীরভাবে কিছুক্ষণ নিরীক্ষণ করলাম মহিলাকে। অতঃপর নিচু স্বরে জিজ্ঞেস করলাম, আপনি কি তবে জমিদার বাবুর মেয়ের দেখাশোনা করেন? জমিদার বাবু বলেছিলেন মেয়েটি নাকি প্রায়শই অসুস্থ থাকে। আমার কথাটা শোনা মাত্রই দাইমা অস্থির চিত্তে বলল, না ঠাকুর মশাই, প্রায়শই নয়,
ওই আমি খেয়াল করে দেখেছি ওই সব দিনগুলোতেই। ওই দিনগুলোতে মানে? মানে মৃতদেহ পাওয়া যায় যেদিন, সেদিনই জ্বর আসে মেয়েটার। আর দাইমা আচমকা চুপ করে গেল। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছেন জমিদার বাবু। সম্ভবত দাইমাকে হয়তো আড়াল থেকে চুপ থাকার নির্দেশ দিচ্ছিলেন। আমি মৃদু কেশে বললাম, জমিদার বাবু, আপনি বাধা দেবেন না, এটা ইতস্তত করার সময় নয়। দেখতে পাচ্ছেন তো কি অবস্থা হতে চলেছে গ্রামের। তা সত্ত্বেও আপনি চুপ থাকবেন? আপনি যত চুপ থাকবেন গ্রামে একের পর এক মৃত্যু তত বাড়তে থাকবে। একটা ঢোক গিলে মহিলা ইতস্তত কণ্ঠেই বলল, আমি তাকে দেখেছি। কথাটা এতটাই নিচু স্বরে ছিল যে প্রথমে শুনতে পাইনি আমি। আবারও প্রশ্ন করলাম, কি? মাসখানেক আগের কথা। গ্রামে তখনও মৃত্যু খেলা শুরু হয়নি। সেদিন রাত্রার কথা মনে পড়লে আমার আজও হাত পা কাঁপতে থাকে। তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সাথে বজ্রপাত। আমি দিদিমণির ঘরেই সেদিন রাতে ছিলাম। ঝড় বৃষ্টি হলে মেয়েটা বেশ ভয় পায়, তাই জমিদার বাবু আমাকে ওর সাথেই থাকতে বলে। তখন মাঝরাতে প্রবল বজ্রপাতে ঘুম ভেঙে যায় আমার। আমি নিচে বিছানা করে শুয়েছিলাম। উঠে দেখলাম দিদিমণি নিশ্চিন্ত মনে বিছানায় ঘুমোচ্ছে। হঠাৎই বাইরের বারান্দার দরজাটাকে সশব্দে বাড়ি খেতে দেখে আমি একটু অবাক হই, কারণ আমার পরিষ্কার মনে ছিল যে শুতে যাওয়ার আগে ওটা আমি বন্ধ করেই শুয়েছিলাম। তা যাই হোক, ভাবলাম এত ঝড়ের দাপটে হয়তো কুন্ডিটা খুলে গেছে। আমি দরজা দিতে যাব, এমন সময় ঝড় বৃষ্টির মাঝেই বাইরে লাল আলো দেখতে পেয়ে বারান্দায় বেরিয়ে আসি। ভাবছিলাম এত রাতে কিসের আলো হতে পারে, কিন্তু বাইরে নিকষ অন্ধকার আর ঝড় বৃষ্টির দাপট ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এরপর পিছন ঘুরতেই ঘরের ভেতরে আলো আধারির মাঝে একটা দৃশ্য দেখতে পেলাম, যা দেখে আমার ভেতরের শিরা উপশিরাগুলো পর্যন্ত ঠান্ডা হয়ে গেছিল আতঙ্কে। দেখলাম দিদিমণি নিশ্চিন্তে নিজের বিছানায় ঘুমোচ্ছে। বিছানার ঠিক মাথার কাছে বন্ধ জানলায় দেওয়া সাদা পর্দাটা বাতাসের তীব্র গতিতে উড়ছে। এমন সময় হঠাৎই বিদ্যুতের আলো সেই সাদা পর্দার উপর পড়তেই একটা ছায়া মূর্তিকে দেখে চমকে উঠলাম। স্পষ্ট, যার শরীরে সবকিছু ছিল না, কেবল মাথা। বিদ্যুতের আলো সরতেই আধারে চোখ ধাঁধিয়ে এলো। আমি 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 দ্রুত বাইরের বারান্দায় দরজা দিয়ে ভেতরে এলাম। হ্যারিকেনের নিভু আলোটা খানিক বাড়িয়ে ওই জানলার কাছে আনলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। দরজা খুলে ঘরের বাইরে বেরালাম, কিন্তু সেখানেও কিছু নেই। শুধুমাত্র অন্ধকারে জ্বলতে থাকা টিমটিমে হ্যারিকেনের আলো ছাড়া। আমি পুনরায় ঘরে ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিলাম, কিন্তু তখনও জানতাম না যে এরপরে শুরু হতে চলেছিল সেই মৃত্যু খেলা। সে রাতটা নির্বিঘ্নে কাটলেও আমি ঘুমোতে পারিনি। এর কিছুদিন পরে সেই পরিত্যক্ত পানা পুকুর ঘাটের সিঁড়িতে একটা গলা কাটা দেহ পড়ে থাকতে দেখা গেল।
তার পরিচয় চিহ্নিত না করা গেলেও পরে জানা যায় সে আমাদের গ্রামেরই লোক। এরপর এক এক করে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে গত কয়েক মাসে। এখনো একটা মৃত্যুরও সুরাহা মেলেনি। আশ্চর্যের বিষয়। একটু চুপ থেকে মহিলা চারিদিকে তাকিয়ে সতর্ক নিচু স্বরে বলল, মৃত্যুগুলো সম্ভবত রাতেই ঘটত। আর যেদিন যেদিন মৃত্যু ঘটত সেদিন সেদিন ভোর রাতে আমি দিদিমণিকে বাড়ি ঢুকতে দেখতাম। বেশ কয়েকবার দেখেছি। আর তারপর থেকেই সারা দিন ধরে থাকতো ধুম ছাড়া জ্বর। জানি না কেন, কোথায় যায় দিদিমণি, কারণ অনেক দিন থেকেই সে আমাকে তার ঘরে শুতে দেয় না। পাশের লাগোয়া ঘরে শুই আমি, তাই মেয়েটাকে বেরোতে তো দেখিনি। কিন্তু ভোর রাতে কয়েকবার ঘুম ভেঙে গেলে তখন দেখেছি মেয়েটাকে ঢুকতে। যেদিন যেদিন ভোর রাতে ঢুকেছে সেদিন সেদিনই গ্রামে ওই অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। পাওয়া গেছে মুন্ডহীন নিথর রক্তাক্ত দেহ। আমাকে চুপ থাকতে দেখে দাইমা পুনরায় বলল, আমার কথাটা আপনি বিশ্বাস করুন, ওই মেয়ের মধ্যে নির্ঘাত কিছু আছে। এমনি সময় স্বাভাবিক থাকে, কিন্তু আবার ভোর রাতে যখন ফেরে তখনকার চেহারা দেখলে আপনি আঁতকে উঠবেন। আমি জমিদার বাবুকে বলেছি বিষয়টা, কিন্তু উনি প্রথমে পাত্তা দেননি। পরে জোর দিয়ে বললে তখন বলেন মুখ বন্ধ রাখতে, বিষয়টা যেন পাঁচ কান না হয়। উনি নিঃসন্দেহে কিছু একটা লুকোচ্ছেন হয়তো। এই কারণেই পুরোহিত নিত্যানন্দ মশায়ের সাথে ওনার এত আলোচনা। বিশিষ্ট কোনো তান্ত্রিককে সদর থেকে আনার চেষ্টা করছেন, হয়তো মেয়েকে সুস্থ করার জন্য। আমার যা জানার ইতিমধ্যেই জেনে নিয়েছিলাম। যে আঁচগুলো বাড়িতে ঢুকতেই করেছিলাম সেগুলো একটু একটু করে নিশ্চিত বিষয়ে পরিবর্তিত হচ্ছিল। জমিদার কন্যার কোনো সাধারণ জ্বর ছিল না, এটা আমি প্রথম দেখেই বুঝেছিলাম। কোনো না কোনো অশুভ ছায়া তার উপরে রয়েছে, যার খবর সে নিজেও জানে না। আর গত রাতে সম্ভবত তাকেই আমি দেখেছিলাম। একটা নিথর পুরুষ শরীর ওই অল্প বয়সী মেয়েটির পক্ষে টেনে নিয়ে যাওয়া মোটেও সহজ কাজ ছিল না। এ তো সহজ হিসেব, কিন্তু ওই কবন্ধের ঘটনাটা কি? জমিদার বাবুর কন্যার সাথে ওই ভয়ঙ্কর কবন্ধের কিসের সম্পর্ক? আর এর উৎপত্তি বা কোথা থেকে ঘটেছে বুঝতে পারছিলাম না কিচ্ছু। এমন সময় ঘরে একটি ভারী ও গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। সাদা ধুতি আর পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধ প্রবেশ করলেন ভেতরে। মাথার সাদা চুল গুটলি পাকানো, মুখ ভর্তি সাদা দাড়ি গোঁফ, গলায় মহাদেবের ছবি দেওয়া চেন, হাতে ধরা ছোট্ট একটি পবিত্র গীতা। আপনি যা ভাবছেন তার উত্তর আমার কাছে আছে ঠাকুরমশাই। বৃদ্ধের ঠিক পিছনেই অনুতপ্ত মুখে প্রবেশ করলেন জমিদার সত্যনারায়ণ। সেই দাইমা কখন যে ঘর থেকে বেরিয়ে গেছে অজস্র চিন্তার ভিড়ে তা খেয়ালই করিনি। আমার সামনে এসে কাঁচুমাচু মুখে জমিদার বাবু বললেন, আসলে মেয়ের ব্যাপারটা আমিও লক্ষ্য করেছিলাম ঠাকুরমশাই, কিন্তু ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড। গ্রামবাসীদের মাঝে জানাজানি হলে তো আমার মেয়েটাকে ওরা মেরেই ফেলবে, তাই দাইমাকেও মুখ বন্ধ রাখার জন্য শাসানি দিই। আসলে আমি বুঝতে পারছিলাম না কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে। নিত্যানন্দ পুরোহিত মশাই বহুদিনের কুলপুরোহিত আমাদের বংশের। ওনার থেকে যা শুনেছি তারপর আমার মনে হচ্ছে এসবের জন্য আমার মেয়ে দায়ী নয়। তাকে দোষী বানিয়ে এই হত্যাকাণ্ডগুলো করা হচ্ছে। কিন্তু কেন এর উত্তর একমাত্র সদানন্দই দিতে পারবেন। আমার কাছে এই বিষয়টা বড় জটিল। আমি নিত্যানন্দ পুরোহিত মশাইয়ের দিকে তাকালাম। ওনার ভাই সদানন্দ একটু আগে ছিলেন।
তবে পুজোর কাজ সারতে মন্দিরে ফিরে গেছেন তিনি। পুরোহিত মশাইয়ের চোখে অদ্ভুত উদ্দীপনা লক্ষ্য করলাম। তিনি গম্ভীরভাবেই বললেন, সবকিছু ঠিক করতেই আমি ভৈরব শাস্ত্রীর খোঁজে সদরে গিয়েছিলাম। বিরাট বড় তন্ত্রবিদ তিনি, একমাত্র ওনার পক্ষেই এ সমস্যার সমাধান করা সম্ভব ছিল, কিন্তু তিনি তো এখন নেই। এইটা নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম। তবে এখন এখানে আসার পর, বিশেষত আপনার সাথে সাক্ষাতের পর, আমি এখন নিশ্চিত ঠাকুরমশাই, এই সমস্যা থেকে আমার গ্রাম আর জমিদার বাবুর অসহায় মেয়েটাকে একমাত্র আপনিই বাঁচাতে পারবেন। আমি কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন? কারণ আপনার কাছে দিব্য শক্তি আছে, আর সেই শক্তি সদানন্দ লক্ষ্য করেছে। আমাকে সবটা বলেওছে। জমিদার বাবুর মেয়েকে যখন আপনি দেখেছিলেন, তখন ওর ওষুধের পরিবর্তে ওই ফুল কপালে ঠেকিয়ে মন্ত্র পড়ার সময় সে ফুল জ্বলে উঠেছিল। সদানন্দ তখনই বুঝতে পারে আপনার দিব্য দৃষ্টি আছে। তার দ্বারা আপনি রহস্যের সমাধান করে এই গ্রামকে ওই বিভীষিকা মুক্ত অবশ্যই করতে পারবেন। সেটা না হয় বুঝলাম, তবে সমস্যার সমাধান করার জন্য সবার প্রথমে আমাকে এই বিভীষিকার অতীত সম্পর্কে জানতে হবে। আমি জানি পুরোহিত মশাই, আপনি এই বিষয়ে অনেক কিছুই জানেন। নিত্যানন্দের মুখে একটা অবর্ণনীয় আতঙ্ক ফুটে উঠল। কয়েক মুহূর্ত নীরব থেকে তিনি বললেন, আগে জানি। এই ঘটনার সূচনা হয় আজ থেকে বহু বছর আগে। তখন এ গ্রামে শেষ শক্তিশালী রাজা প্রতাপ নারায়ণের রাজত্ব চলছে। বেশ দয়ালু আর পরোপকারী রাজা ছিলেন তিনি। জনগণের জন্য ভাবতেন, করতেন, সব ঠিকঠাকই চলছিল। এমন সময় হঠাৎই গ্রামে মড়ক লাগলো। বহু লোকের মৃত্যু ঘটতে থাকে। এমত অবস্থায় রাজা কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। কোনো বদ্যি, কোনো ওঝা, কেউ কিচ্ছু করতে পারছিল না। এমনকি সে মড়কে রাজা প্রতাপ নারায়ণের পরিবারের সদস্যও মারা যায়। অতঃপর তিনি নানান ঠাকুরবাড়ি, ওঝা, পুরোহিত সকলে শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। এমন সময় হঠাৎই গ্রামে আগমন ঘটে এক তান্ত্রিকের, নাম অঘোরেশ্বর। তবে তার পরিচয় সম্পর্কে সেভাবে কেউ কিছু জানতে পারে না। অঘোরেশ্বর আত্মবিশ্বাসের সাথে আশ্বাস দেয় যে তার পক্ষে এই গ্রামের ভয়ঙ্কর মড়ক চিরতরে বিনষ্ট করা সম্ভব, কেবল একটি মহাযজ্ঞের আয়োজন করতে হবে। তবে তার কিছু বিধি আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে বলি দিতে হবে। 108টা পাঁঠার বলি। রাজা প্রতাপ নারায়ণ রাজি হয়ে যান। সময় তিথি দেখে মহাযজ্ঞ করানো হয়। এর কিছুদিন পর থেকে ধীরে ধীরে আশ্চর্যভাবে সে মড়কের প্রকোপ কমতে থাকে। ততদিন গ্রামের পশ্চিম প্রান্তের শ্মশানে অঘোরেশ্বর অস্থায়ী ছোট্ট কুটির তৈরি করে থাকতে শুরু করেছিল। মড়ক কমতেই রাজা কৃতজ্ঞতার সাথে অঘোরেশ্বরের সাথে দেখা করতে আসেন। সে জানায় তার সাধনার জন্য তাকে আরও কিছুদিন গ্রামে থাকতে হবে। তখন রাজা প্রতাপ নারায়ণের কি মনে হলো, আমার পূর্বপুরুষ অর্থাৎ তৎকালীন যিনি রাজভবনের রাজপুরোহিত তথা কুলপুরোহিত ছিলেন, তাঁকে সরিয়ে দিয়ে অঘোরেশ্বরকে রাজপুরোহিত হওয়ার অনুরোধ করলেন। সেই তান্ত্রিকের অভীষ্ট মোটেও ভালো ছিল না। হয়তো ভালো মানুষের মুখোশের আড়ালে এ গ্রামের ক্ষতি করাটাই তার লক্ষ্য ছিল। এটা আমার পূর্বপুরুষ প্রথমে অনুমান করে রাজাকে জানিয়েছিলেন। রাজা মানতে চাননি। এদিকে অঘোরেশ্বর নিজের কার্যসিদ্ধির জন্য একটা সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। এমন সময় তার কুনজর পড়ল রাজার একমাত্র সদ্য যৌবনা কন্যা ভানুমতির ওপর। এমনকি রাজার কাছে ভানুমতিকে বিয়ে করার ইচ্ছাও সে প্রকাশ করে, কিন্তু রাজা এ প্রস্তাবে কোনোভাবেই রাজি হননি। তাছাড়া তিনি গুপ্তচরদের থেকে খবরও পান যে অঘোরেশ্বর কোনো সাধারণ তান্ত্রিক নয়, শয়তানের পূজারী সে। এক বিশেষ তন্ত্রচার করতেই এ গ্রামে তার আগমন। বলা বাহুল্য, সে তন্ত্রচার মোটেই শুভ কাজের জন্য ছিল না। তা সফল হলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারত গ্রামের। রাজা পুরো ঘটনা সম্পর্কে অবগত হয়ে অঘোরেশ্বরকে বন্দী করার আদেশ দেন। এরপর এক রাতের আঁধারে রক্ষীরা তাকে রাজমহলের মাটির নিচে থাকা একটা কালকুঠুরিতে বন্দী করে। তখন অঘোরেশ্বর হুমকি দিয়েছিল ভানুমতিকে না পেলে এ গ্রামে সে সর্বনাশ ডেকে আনবে, দ্বিগুণ মড়ক ফিরিয়ে দেবে সে এ গ্রামে। রাজা বুঝতে পারেন ঘরে বাইরে উভয় দিকেই তখন বিপদ। অঘোরেশ্বর বেঁচে থাকলে ওনার একমাত্র কন্যারও বিপদ, একই সাথে এই গ্রামের সমস্ত মানুষদেরও বিপদ। তাই রক্ষীদের তিনি শেষ আদেশ হিসেবে অঘোরেশ্বরকে মেরে ফেলার নির্দেশ দেন। প্রচণ্ড সাপসাপান্তের মধ্যে এই অঘোরেশ্বর সেদিন বলেছিল যে রাজবংশে যদি কোনো কন্যা কখনো জন্মায় আর যখন সে সদ্য যৌবনা হবে, তখন অঘোরেশ্বর আবার ফিরে আসবে। শুধু তাই নয়,
সে কন্যা সন্তানই হয়ে উঠবে ওই গ্রামের জন্য অশুভ ছায়ার সংকেত। তার জন্যই গোটা গ্রামে নেমে আসবে ঘোর বিপদ। তখনকার মতো রাজরক্ষীদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে ক্লান্ত পায় ওখান থেকে চলে যান রাজা। রক্ষীরা ওই দুষ্ট তান্ত্রিককে বেঁধে তার শিরচ্ছেদ করে। সেই মুহূর্তে আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে, সেই সাথে বজ্রপাতের সাথে নেমে আসে প্রবল ধারায় বৃষ্টি। সৈন্যরা আর অঘরেশ্বরের মৃতদেহ দাহ করতে পারে না। কাজ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য তারা ওই রাজবাড়িরই কোথাও একটা পুঁতে দেয় ওই নিথর শরীরটাকে। তবে আশ্চর্যভাবে তার মাথার কোনো হদিশ পাওয়া যায় না। যাই হোক, রাজা প্রতাপ নারায়ণকে আর জানানো হয় না যে তান্ত্রিকের মৃতদেহ দাহ করা হয়নি। কেবল তার দেওয়া অভিশাপটুকুর কথাই জানানো হয়, যা রাজা নিজের কানে শুনেছিলেন। আর দাহ না করাটাই ছিল ওই রক্ষীদের সব থেকে বড় ভুল। মহারাজ প্রতাপ নারায়ণ অভিশাপের বিষয়টা সতর্কতার সাথে নেন। এমনকি ওনার পরবর্তী প্রজন্ম একটি ঘটনার পর ওই অভিশাপকে গম্ভীরভাবে নিতে শুরু করেন। রাজা বিরাট প্রতাপ নারায়ণের জ্যেষ্ঠ পুত্র, ওনার একমাত্র কন্যা ওনার কাছে বড় প্রিয় ছিল। মেয়ে ষষ্ঠদোষী হওয়ার পরই গ্রামে অদ্ভুতভাবে মাথা কাটা মৃতদেহ পাওয়া যেতে লাগলো। এভাবে প্রথম 2-3টি মৃতদেহ পাওয়ার পর রাজার নির্দেশানুযায়ী ওই রাজবাড়ি পরিত্যাগ করে রাজপরিবারের সকলে গ্রামের অন্যত্র ভবন তৈরি করে বসবাস করতে শুরু করেন। সেই সময় ভৈরব শাস্ত্রীর গুরুদেবের যিনি গুরু ছিলেন ওনাকে ডাকা হয়েছিল। সেই অভিশপ্ত মৃত্যুলীলা থামানোর জন্য সেই বৃদ্ধ তান্ত্রিক বিশাল পুজোপাঠ করে। পবিত্র মন্ত্র দিয়ে ওই রাজবাড়ি আর তার আশপাশ যতদূর পাঁচিল দেওয়া আছে ততদূর বেঁধে দিয়েছিলেন। তারপর নাকি সে বিভীষিকার উপদ্রব থেমে গিয়েছিল। আর সৌভাগ্যবশত বলবো নাকি দুর্ভাগ্যবশত জানা নেই, তবে বিরাটের কন্যা সন্তানের পর আর কারোরই কন্যা সন্তান জন্মায়নি। এরপর শুধু একবার বংশের এক উত্তরাধিকারী বীরভদ্রের একটি কন্যা সন্তান হয়েছিল। তখন সেই মারণ অভিশাপের দুশ্চিন্তায় বীরভদ্র গ্রামবাসীদের সুরক্ষা হেতু বলিদান দিয়েছিলেন সেই সদ্যজাতের। তারপর থেকে আজ অবধি আর কিছুই ঘটেনি। কথাটা শেষ করতে পারলেন না পুরোহিত নিত্যানন্দ। আমি চুপ করে ঘটনাটা শুনছিলাম। তার মাঝেই সত্যনারায়ণ বললেন, আসলে আমি রাজা প্রতাপ নারায়ণেরই বংশধর। ওই রাজবাড়ি ছেড়ে আমার পূর্বপুরুষরা এখানে মহল বানিয়ে বসবাস করতে শুরু করে। তারপর কালে ভদ্রে এই গ্রামের জমিদার হয়ে ওঠে আমার বাপ ঠাকুরদারা। সেই ঘটনার পর থেকে আমাদের বংশের সকলেই পরম্পরাগতভাবে অঘোরেশ্বরের অভিশাপকে গম্ভীরভাবে নিয়ে এসছে। কারণ ওর শক্তি সম্পর্কে ইতিমধ্যেই আমাদের পূর্বপুরুষরা জ্ঞাত ছিলেন। কিন্তু সত্যি বলতে আমি এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিইনি। তা সব থেকে বড় কারণ, বিয়ের দীর্ঘ 10 বছর পর আমি সন্তান লাভ করেছিলাম। পিতৃত্বের টান আর প্রথম সন্তান সুখের লোভ থেকে নিজেকে বিরত রাখতে পারিনি আমি। তাই আমার প্রিয় কন্যা ভাস্বতীকে আমি আমার ঠাকুরদা বীরভদ্রের মতো নিজে হাতে মারতে পারিনি। হয়ে গেছিলাম স্বার্থপর নিজের জন্য। কিন্তু ওর জন্মের পর যখন দেখলাম গ্রামে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আসলে আমি বেমালুম ভুলে গেছিলাম যে ওই তান্ত্রিক অভিশাপ দেওয়ার সময় কেবল কন্যা সন্তান জন্মের কথা বলেনি। কন্যা সন্তান যখন সদ্য যৌবনা হবে তখন এই গ্রামে পুনরায় ফিরবে সে তান্ত্রিক, এমনটা অভিশাপ দিয়েছিল। আর তাই হলো। মেয়ে স্নেহে অন্ধ হয়ে খেয়ালই করতে পারিনি যে আমার একমাত্র মেয়ে ভাস্বতী কবে কৈশোর শেষ করে যৌবনে পদার্পণ করেছিল, কবে হয়ে উঠেছিল ষষ্ঠাদশী। আমি মাথা নেড়ে বললাম, ও তার মানে এই সব কিছুই ওই তান্ত্রিকের অভিশাপের প্রকোপ? হতে পারে, তবে নিশ্চিত করে বলা যায় না। আমি অনুমান করছি অঘোরেশ্বরই ফিরে এসেছে। এটা ঠিক, তার মাথা কেটে তাকে খুন করা হয়েছিল। শোনা যায় এভাবে কোনো মানুষকে খুন করা হলে তার অতৃপ্ত আত্মা ফিরে আসে, তবে সে না প্রেত হয়ে ফেরে না পিশাচ, এক অন্য রূপ নিয়ে ফিরে আসে যার নাম কবন্ধ। আর তারপর হঠাৎই ভেতরের ঘর থেকে চিৎকার আসতে থাকে। দাইমা দ্রুত আমাদের ঘরে এসে অসংলগ্ন কণ্ঠে বললেন, জমিদার বাবু, দিদিমণি হঠাৎ করে ভীষণ চিৎকার করছে,
বলছে সারা শরীরে নাকি অসহ্য ব্যথা হচ্ছে, বিশেষত গলায়। আমরা সকলেই গিয়ে উপস্থিত হলাম ভাস্বতীর ঘরে। এক অদ্ভুত মর্মাহত দৃশ্য দেখতে পেলাম সেখানে গিয়ে। বিছানায় শুয়েই ভাস্বতী গলায় দুহাত চেপে অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে আর কাঁপছে। ওর মা অর্থাৎ জমিদার বাবুর স্ত্রী আর দাইমা মিলেও শান্ত করতে পারছিল না মেয়েটাকে। চিৎকারের মাঝেই আমার দিকে তাকিয়ে ভাস্বতী প্রবল আক্ষেপ নিয়ে বলতে থাকলো, আপনি চলে যান ঠাকুর মশাই, এখান থেকে চলে যান। অঘরেশ্বর দ্বিগুণ শক্তি নিয়ে আবারও ফিরে এসেছে নিজের হত্যার প্রতিশোধ নিতে। যতদিন না ও নিজের কাটা মুন্ডুটা খুঁজে পাচ্ছে, ততদিন একের পর এক গ্রামবাসীদের হত্যা করে তাদের মুন্ডগুলো ওর নিজের কাছে বাজেয়াপ্ত করবে। আমাকেও নিয়েছে, আমাকেও সেই ঘৃণ্য খেলায় নিয়েছে ঠাকুর মশাই। আমি যদি তার সাথে সহায়তা না করি, সে আমাকে মেরে ফেলবে, নয়তো পাগল করে দেবে। ভীষণ ভয়ঙ্কর ওই কবন্ধ, ভীষণ ভয়ঙ্কর। তোকে ধ্বংস করে দেবে ওই গ্রামটাকে, একটু করে আমাকে শেষ করে দেবে। আমি কাউকে মারতে চাই না ঠাকুর মশাই, আমি কাউকে মারতে চাই না, কিন্তু কি যে ভোর করে আমার ওপর আমি বুঝতে পারি না। নিঃশব্দ অন্ধকার রাত কিংবা ঝড় বৃষ্টির রাত হলেই আমি যে আপনি মৃত্যু খেলা চালাতে বেরিয়ে পড়ি। কিভাবে, কেমন করে, আমার আর কিছু সেসব পরবর্তীতে মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। ঝরঝর করে কেঁদে ফেললো ভাস্বতী। আমি যেহেতু পুরো ব্যাপারটা জেনে গেছি আর অবশ্যই রক্ষা করব এই গ্রামকে, সেই বিষয়ে আঁচ করে নিয়েছে সেই কবন্ধ। তাই আমাকে আটকাতে সে এই মেয়েটার ওপর অত্যাচার চালাচ্ছে, কষ্ট দিচ্ছে। আমি ভাস্বতীর মাথায় হাত রেখে চোখ বন্ধ করে গভীরভাবে একটা মন্ত্র পড়লাম। হঠাৎই আমার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠল। রাত্রির দ্বিপ্রহর, ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ধূসর পোশাকের একটি মেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে একটি ঘরের দিকে। সেই মোটা দড়ির মতো লম্বা চুলগুলো উড়ছে মাথার চারপাশ জুড়ে। সামনেটা আঁধারে ঢাকা, তবে তার মাঝেও লাল জ্বলন্ত চোখ দুটো স্পষ্ট দৃশ্যমান। কুটিরের দরজার সামনে এসে অদ্ভুত ক্রন্দনরত স্বরে সে ডাকতে লাগলো একটি নাম ধরে। কয়েক মুহূর্ত পর বেরিয়ে এলো এক ভদ্রলোক। তার অভিব্যক্তি দেখে অনুমেয় যে তাকেই ডাকা হচ্ছিল। মেয়েটিকে দেখে সে অবাক হয়। তারপর কিছুটা মন্ত্রমুগ্ধের ন্যায় অনুসরণ করতে লাগলো মেয়েটিকে, কিন্তু জানতে পারল না তার পশ্চাতে তাকে অনুসরণ করছিল একটি মুন্ডহীন কালো ধুতি পরিহিত শরীর, কবন্ধ। আচমকাই সেই কবন্ধ লোকটার চুলের মুঠি চেপে ধরে তার ধারালো নখ দিয়ে গোটা গায়ে আঁচড় বসাতে লাগলো। অপ্রত্যাশিতভাবে লোকটি চিৎকার করতে গিয়েও পারল না চিৎকার করতে। এরপর অদ্ভুতভাবে সে কবন্ধের নখগুলো একত্রিত হয়ে একটি লম্বাটে ধারালো অস্ত্রে পরিণত হলো, যা আচমকাই
লোকটার গলায় গেঁথে এফোড় ওফোড় হয়ে গেল। তারপর সেই অস্ত্রে সজোরে টান পড়তেই মুন্ড দেহ থেকে ছিঁড়ে মাটিতে পড়ল। কাটা মুন্ডটার আশপাশ ভিজে উঠল চাপ চাপ রক্তে। শুধু তাই নয়, মুন্ডহীন দেহের ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। এরপর সেই দেহটি লুটিয়ে পড়ল মাটিতে। আর মেয়েটি তখন সেই মৃতদেহের পা টানতে টানতে তাকে নিয়ে যেতে লাগলো রাজবাড়ির নিকট থাকা সেই পরিত্যক্ত পানা পুকুরটার সামনে। মুন্ডহীন মৃতদেহগুলোকে সে ওখানেই নিয়ে যায়। বলা বাহুল্য, সেই মেয়েটি আর কেউ নয়, ভাস্বতী। ভাস্বতীর মাথা থেকে হাত সরিয়ে আমি বাকিদের উদ্দেশ্যে বললাম, ওই কবন্ধ যে গ্রামবাসীকে শিকার করে, ভাস্বতী প্রথমে তার নাম ধরে ডাকে। তারপর সে বেরিয়ে এলে কাঁদতে কাঁদতে তার কাছে একটা কাটা মুন্ডু খুঁজে দেওয়ার অনুরোধ করে। ভাস্বতীর কান্নায় তখন অদ্ভুত এক সম্মোহন থাকে, যার দ্বারা সম্মোহিত হয়ে সেই ব্যক্তি ওকে অনুসরণ করে। আর আমার মনে হয় ওর ডাক শুধুমাত্র সেই শুনতে পায় যাকে ও ডাকে। এর বাইরে সবাই মগ্ন থাকে গভীর নিদ্রায়। আসলে তান্ত্রিক তার অভিশাপ অনুযায়ী কাজ করছে। এই বংশের মেয়েই যে এই গ্রামের ধ্বংসের কারণ হবে এমনটাই বলেছিল না সে? তাই সেটাই সে প্রতিপন্ন করছে। সেসব তো ঠিক আছে, এ অভিশাপকে জাগালো কে? এর উত্তর হয়তো কানুর কাছে আছে। তখনও এ হত্যালীলা শুরু হয়নি। একদিন ভোরবেলা অজ্ঞান অবস্থায় ওকে পরিত্যক্ত পুকুর ঘাটে সিঁড়িতে পাওয়া যায়। জ্ঞান ফিরলে আবল তাবল বকতে শুরু করে। গত রাতে ওর সাথে নাকি বিশু ছিল, বিশুকে ওই পিশাচ খেয়ে নিয়েছে। গ্রামবাসী ব্যাপারটা বুঝতে না পারলেও আমার মনে একটা শঙ্কা জাগে। তাছাড়া সেদিনের পর থেকে বিশুর খোঁজও পাওয়া যায়নি। মদ্যপ বিশুর আপনজন কেউ ছিল না, তাই ওর খোঁজ করার জন্য বিশেষ কেউ মাথা ঘামায়নি। কিন্তু এরপরই একের পর এক মুন্ডহীন মৃতদেহ যখন তখন মিলতে লাগলো গ্রামের বুকে। আর সেই সময় আমার মনের সন্দেহ দৃঢ় হতে লাগলো। অভিশাপের কথা আমার পূর্বপুরুষদের মুখেও প্রচলিত ছিল, তাই তা আমার অজানা নয়। সব কিছু হিসেব করে অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে অঘোরেশ্বরের স্কন্ধকাটা পুনরায় জাগ্রত হয়েছে। নিত্যানন্দ পুরোহিতের কথা শেষ হলে আমি কানুর সাথে একবার দেখা করার ইচ্ছে প্রকাশ করি। সত্যনারায়ণই আমাকে নিয়ে যান কানুর কুটিরে। ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। এক বিধবা বৃদ্ধা করুণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, জমিদার বাবু, আপনি এখানে? কানু কোথায়? জমিদার বাবুর প্রশ্নে বৃদ্ধা আমাদের ভেতরের ঘরে নিয়ে এলেন। দেখলাম বছর 30-এর এক শীর্ণকায় যুবক জবুথবু হয়ে বসে রয়েছে। চোখের তলায় গভীর কালি, মাথার চুল উস্কো খুস্কো। আমাদের দেখতেই চিৎকার করে উঠল, চলে যাও, চলে যাও তোমরা, চলে যাও তোমরা। ও খেয়ে নেবে সবাইকে, ও খেয়ে নেবে, ও শেষ করে ফেলবে, শেষ করে ফেলবে। চলে যাও, চলে যাও, চলে যাও তোমরা, চলে যাও। হ্যাঁ, চলে যাও। হ্যাঁ। আমি আমার পুঁটুলি থেকে এক মুঠো নীল আবির বের করে ওর কপালে ঠেকিয়ে চোখ বুজে মন্ত্র পড়তেই মুহূর্তেই শান্ত হয়ে এলো কানু, কিছুটা স্বাভাবিকও। সেদিন কি হয়েছিল কানু? হ্যাঁ, সেদিন জমিদার বাবুর মেয়ের 16 বছরের জন্মদিন ছিল। কিছুদিন ধরেই শুনছিলাম রাজবাড়িতে অনেক মণিমুক্ত লুকিয়ে আছে, যাতে কেউ সেসব চুরি করতে না পারে তার জন্য ভূতের মন গড়া কাহিনী ছড়ানো হয়েছিল। হয়তো মনের মাঝে লোভ জন্মালেও কখনো ওখানে যাওয়ার কথা মাথায় আসেনি। সেই দিন কি হয়েছিল কে জানে। ওই রাজবাড়ি যাওয়ার জন্য, মণিমুক্ত কোথায় আছে সেসব দেখার জন্য মনটা ছটফট করতে লাগলো। একটা তীব্র টান আমি অনুভব করছিলাম ওই রাজবাড়ির প্রতি। বিশুকে জানাই যে জমিদার বাবুর মেয়ের জন্মদিন, গ্রামের সবাই ওখানে থাকবে।
এই সুযোগে আমরা রাজবাড়ি হানা দেব। সেই পরিকল্পনা অনুযায়ী সেই দিন সন্ধ্যায় আমরা অনেক চেষ্টায় কোনো রকমে সেই বিশাল পাঁচিল টপকে রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। হ্যাঁ, কিন্তু কিন্তু তখনও বুঝিনি যে কি বিভীষিকা অপেক্ষা করছিল আমাদের জন্য। রাজবাড়ির প্রবেশদ্বারে বিশাল তালা ঝুলছিল। আমি তা ভাঙার জন্য সরঞ্জাম খুঁজতে লাগলাম। এমন সময় রাজবাড়ির ঠিক পিছনের জলা জঙ্গল, ওই যেখানে আগে বাগান ছিল, বিশুকে সেদিকে যেতে দেখি। জিজ্ঞেস করায় বলল কে জানি ডাকছে। আমি বিশেষ পাত্তা দিলাম না। ও অন্ধকারের ভেতরের দিকে চলে গেল। আমি তালা খুলে বিশুকে ডাকতে অন্ধকারে বাগানে গিয়ে হ্যারিকেনের আলো ফেলি। দেখি একটা পরিত্যক্ত কুয়োর সামনে দাঁড়িয়ে আছে বিশু, হাতে কোদাল ধরা, আর সামনের মাটি উপড়ে রয়েছে। সম্ভবত মাটিটা খুঁড়ছে। আমি ভাবলাম হয়তো সোনাদানা বা বিশেষ কিছু পেয়েছে সে। তাড়াতাড়ি করে ছুটে গেলুম সেখানে, কিন্তু যা দেখলুম তাতে আমার হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। মাটির তলায় দেখতে পেলুম একটা বহু পুরনো কঙ্কাল। তার মাথাটা নেই। বিশুর হাত পা তখন কাঁপছে। সেই কঙ্কালের কিছুটা কাছাকাছি ছিল। পিছন ঘুরে আমাকে কিছু একটা বলতে যাবেই হঠাৎ মাটির তলা থেকে সেই কঙ্কাল হাত বাড়িয়ে বিশুর পা চেপে ধরলো। তারপর এক ঝটকায় টান মারলো নিজের দিকে। মাটির ভেতরে ঠিক সেই কঙ্কালটার উপর গিয়ে পড়লো বিশু। চিৎকার করতে করতে ছটপট করতে থাকলো। এইরকম একটা দৃশ্য দেখে আমি পুরো থরথর করে কাঁপছি। সেই কঙ্কাল দু হাতে শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো বিশুকে। তারপর বিশুর শরীরের সমস্ত রক্ত মাংস অদ্ভুতভাবে শুষে নিতে লাগলো নিজের মধ্যে। চিৎকার করতে করতে বিশু কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। এটা অদ্ভুত বিকৃত হয়ে উঠেছিল ওর মুখ আর শরীরটা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি ভয়ে আতঙ্কে রাজবাড়ির সামনে এসে সেই পাঁচিল কিভাবে যে টপকাই আমি সেই ভাবছি। আমি সেই ভাবছি। বাঁচার জন্য অসহায়ের মতো আমি চিৎকার করছি, কিন্তু কেউ নেই। রাজবাড়ির লোহার গেট ধরে আমি পাগলের মতো ঝাঁকাতে লাগলাম। এমন সময় পেছনে ঘুরতেই দেখি সম্পূর্ণ অনাবৃত দেহে কেবল কালো কাপড়ের একটা ধুতি পরিহিত ভয়ঙ্কর গলা কাটা মূর্তি এসে দাঁড়িয়েছে আমার পিছনে, যার শরীরের জায়গায় জায়গায় পচন ধরেছে, ঘা হয়ে গিল গিল করে পোকা ঘুরছে, তীব্র একটা পটকা গন্ধ। পটকা। তবে শরীর রয়েছে একটা পইতে, আর হাতে বিশাল বিশাল কালো নখ। বিস্ফারিত দৃষ্টিতে সেই দৃশ্য দেখে আমি পালানোর চেষ্টা করলে সে অভয়ব অবলীলায় আমার গলাটা চেপে ধরে আমাকে শূন্যে তুলে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আতঙ্কে এমনি আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তখনই চোখ বন্ধ করে প্রাণপণে ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলাম, যা আমার মা একরকম জোর করেই শিখিয়েছিল আমায়। তখন ধীরে ধীরে গলায় চাপ কমে আসে। আমি মাটিতে ধপ করে পড়ে যাই। আর সামনে চোখ তুলে দেখি সে অবয়ব নেই, কেউ কোথাও নেই। বিশুর কথা মাথাতেই ছিল না। প্রাণ বাঁচাতে রাজবাড়ির পেছনের ওই পরিত্যক্ত পুকুরটাতে ঝাঁপ দিই। একমাত্র ওই পুকুরটাই রাজবাড়ির সাথে গ্রামকে যুক্ত করেছে। তারপর কিভাবে যে পুকুর পার করেছিলাম তার আমার মনে নেই। বিশুর শরীর বোধহয় আজও ওই রাজবাড়ির ওখানেই আছে। হ্যাঁ, ওখানেই আছে। হ্যাঁ, ওখানে আছে। আমি দেখলাম খালি গায়ে থাকা কানুর দেহে একটি পইতে,
দীর্ঘশ্বাস ফেলে জমিদার বাবুকে বললাম, তার মানে জন্মদিনের দিনই ভাস্বতীর দাইমা মেয়েটির মাথার কাছে ওই কবন্ধের অবয়ব দেখেছিল। জাগ্রত হয়ে প্রতাপ নারায়ণের বংশধর কন্যা সন্তান ভাস্বতীকেই দেখতে গেছিল অঘোরেশ্বর। যাই হোক, কানু ব্রাহ্মণ তার ওপর সেই মুহূর্তে নিজের ইষ্ট দেবতার মন্ত্র জপার কারণে সেই কবন্ধ সেই মুহূর্তে ওকে ছেড়ে দিলেও এখন কিন্তু আর কাউকে ছাড়বে না, কারণ তখন তার শক্তি দুর্বল ছিল। আর এখন এতগুলো হত্যালীলা চালিয়ে সে নিজের শক্তিকে পুষ্ট করেছে। এর বিহিত কিন্তু না করলে ওই কবন্ধ আরও শক্তিশালী হয়ে উঠবে, আর তারপরে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামেও তাণ্ডব শুরু করবে। তখন কিন্তু আর তাকে আটকানো সম্ভব হবে না। সত্যনারায়ণ হাত জোড় করে জিজ্ঞেস করলেন, কি করবেন ঠাকুরমশাই আপনি? মহাযজ্ঞ। তার আগে কিছু বিধি আছে, তা পালন করতে হবে। নিত্যানন্দ মশাইকে সবটা জানিয়ে দেব আমি। যজ্ঞের আগে একটা পুজোও করার আছে। আমি পুজো সামগ্রীর তালিকা দিয়ে দেব, আপনি সেগুলো সময় করে জোগাড় করে দেবেন। তবেই পুজো আর মহাযজ্ঞে বসতে পারবো আমি। আমি আজই এর একটা ব্যবস্থা করছি। আপনি? আজ নয়, কাল। আপনি জোগাড় করে রাখুন। আগামীকাল অমাবস্যা আছে। সেই বিশেষ তিথিতেই এই স্কন্ধ কাটার খেলার অবসান ঘটিয়ে এই গ্রামকে অভিশাপ মুক্ত করব আমি। তার আগে ওই স্থান একটিবার দেখে আসতে চাই। যতক্ষণ মাথার ওপর সূর্যদেব বিরাজমান ততক্ষণ ওই কবন্ধ আমাদের কিচ্ছু করতে পারবে না। তাই এখন রাজবাড়ির অন্দরে যাওয়াই যায়। রাজবাড়িতে প্রবেশ করতেই চমকে উঠলাম। জলা জঙ্গলে ভরা 3 তলা বাড়ি, পুরনো বাগান যা বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে, আর শ্বেত পাথরের দালান তো অবশ্যই বাড়ির ভেতরে থাকবে, কারণ বাইরের মাটির কিছুটাও শ্বেত পাথর দিয়ে বাঁধানো। তান্ত্রিকের খুন এখানেই ঘটেছে, তাই হয়তো ভাস্বতীর নিকট গিয়ে এখানকার দৃশ্য আমি দেখেছিলাম। যে রক্ত দেখেছিলাম হয়তো সেটা ওই তান্ত্রিকেরই ছিল। কানুর কথা মতো নির্ধারিত স্থানে পৌঁছে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। কানুর বলা জায়গায় একগুচ্ছ জবা ফুল ফুটে রয়েছে, ভীষণ লাল রক্ত জবা। আমি জমিদার বাবুর এক পাহারাদারকে নির্দেশ দিলাম ওই জায়গাটি খোঁড়ার ব্যবস্থা করতে। ঠিক তাই করা হলো। মাটি খোঁড়া হতেই উপস্থিত সকলে নাকে হাত চাপা দিল। আমার মুখের রেখাগুলোতেও ভাঁজ পড়ল, একটি বিকৃত ভাঁজ। দেখলাম মাটির তলায় চাপা পড়েছিল বেশ কয়েকটা কাটা মুন্ড, যার অধিকাংশই পচে গলে একসা হয়েছে, কিছুতে পচন ধরেছে, আর সর্বনিম্নে রয়েছে একটি কঙ্কাল। জমিদার বাবু সহ পুরোহিত মশাই, এমনকি রক্ষীরাও অবাক হয়ে যায়। একজন বলে, এ কঙ্কাল কি তবে অঘোরেশ্বরের? না, এটা বিশুর কঙ্কাল। দেখুন, মস্তক আছে এই কঙ্কালটার। অঘোরেশ্বরের মুন্ডহীন দেহ মাটি চাপা দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, বিশুর দেহের রক্ত মাংসে পুষ্ট হয়ে অঘোরেশ্বর পুনর্জীবিত হয়ে উঠেছে। নিজের মস্তকের তল্লাশি চালাচ্ছে সে, কিন্তু সে মস্তক আর পাওয়া যাবে বলে মনে হয় না। কেন ঠাকুরমশাই? তাহলে প্রথমেই অঘোরেশ্বর সেটা খুঁজে পেত, কিন্তু সে রাতে প্রতাপ নারায়ণের রক্ষীরা অঘোরেশ্বরের দেহ মাটি চাপা দেওয়ার কিছু সময় পর ওর মাথাটা পুকুরে ভাসতে দেখে। তখন পুনরায় মাটি খোঁড়া সম্ভব ছিল না তাদের পক্ষে। তাছাড়া রাজা জানতে পেরে গেলে যে তান্ত্রিকের মৃতদেহ তারা দাহ করেনি, তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হতেন। সে কারণে রক্ষীরা ওই মস্তক দাহ করে দেয়। ওটাই সহজ কাজ ছিল। মস্তক আকৃতিতে ছোট, কাজ দ্রুত হয়ে যায়। তারপর সেই পুকুর, যা বর্তমানে পরিত্যক্ত, তাতে ভাসিয়ে দেওয়া হয় দাহ্য মস্তকের ভস্ম। তাই আজও কবন্ধ গ্রামবাসীদের হত্যা করে তাদের দেহ ওই পুকুর ঘাটে ফেলে রাখে, আর মস্তক নিজের কাছে জমায়েত রাখে, রাগে ক্ষুব্ধ হয়ে। ওই পুকুর ঘাট আঁকড়ে রয়েছে তান্ত্রিক। কোনো মতে তার মস্তককে মহাশক্তি বলে যদি সৃষ্ট করতে পারে, তবে নিজের ধড় আর মস্তক এক করে সে মহাপ্রলয় আনবে জমিদার বাবু।
তাই একের পর এক হত্যা চালিয়ে সে নিজের শক্তি বৃদ্ধি করার পরিকল্পনায় আছে, যা আমি কোনোভাবেই হতে দেব না। পুরোহিত মশাই বললেন, এর কিছু একটা ব্যবস্থা করুন ঠাকুর মশাই। আমি স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে দেহহীন মুন্ডগুলো দেখতে দেখতে গম্ভীর স্বরে বললাম, করতে তো হবেই। মহাযজ্ঞের আয়োজন করুন। প্রায় মধ্যরাত্রি। শুধু চারপাশ নয়, আজ মাথার ওপরের আকাশটাও অন্ধকার, নিকষ অমাবস্যা কিনা। আমি ইতিমধ্যেই আগুন জ্বালিয়ে পুজোর কাজ শুরু করেছি। এরপর মহাপ্রেত বিনাশক যজ্ঞের আরম্ভ করা হবে। পূর্বেই সদানন্দ পুরোহিতের মাধ্যমে গোটা গ্রামে আমি সূচনা পাঠিয়ে দিয়েছি, যাতে আজ রাতটা সবাই সতর্ক থাকে, কেউ ঘরের বাইরে না বেরোয়। সেই স্কন্ধকাটা নিজের শক্তি বৃদ্ধি করার জন্যে যে কোনো প্রকারে মায়াজাল সৃষ্টি করে গ্রামবাসীদের মধ্যে কাউকে হত্যা করার জন্যে ঘর থেকে বের করে আনতে পারে। তাই অবশ্যই শক্ত করে দরজা জানলা সব বন্ধ করে রাখতে হবে। আমি এও জানি, কোনো গ্রামবাসীকে হত্যা করতে না পারলে এর প্রভাব আমার উপরেই পড়বে। রাগ ও হিংসাপরায়ণ হয়ে ওই ভয়ঙ্কর স্কন্ধকাটা আমার ক্ষতি করার চেষ্টা করবে, আমার যজ্ঞে নানা রকম বাধার সৃষ্টি করবে। তবে ভাস্বতীর আর কোনো ক্ষতি করতে পারবে না ওই অশুভ শক্তি, কারণ ওর গলায় আমি দশামুখী রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়েছি। ভগবান বিষ্ণুর 10 অবতারের শক্তি সম্পন্ন ওই রুদ্রাক্ষ যে কোনো অশুভ শক্তির হাত থেকে ভাস্বতীকে রক্ষা করবে। অপরদিকে জমিদার বাবুর কিছু রক্ষী সহ নিত্যানন্দ পুরোহিত মশাই শ্মশানের দিকে গেছেন ওই মুন্ডগুলি আর বিশুর কঙ্কালটা পোড়ানোর উদ্দেশ্যে। আচমকাই সম্পূর্ণ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। জলা জঙ্গল থেকে এতক্ষণ রাত জাগা পাখির কর্কশ ডাক, ঝিঝি পোকার যে জোরালো ডাক আসছিল, তা আশ্চর্যভাবে থেমে অদ্ভুত শোঁ শোঁ শব্দ ভেসে আসতে লাগলো। আমার সামান্য তফাতেই সেই পরিত্যক্ত পুকুরটি, যার মধ্যে বিলীন করা হয়েছিল অঘোরেশ্বরের মুন্ডের ভস্ম, হঠাৎই পুজোর মাঝেই আমার ঠিক সামনের একটা বাবলা গাছের ডাল মড়মড় শব্দ করে ভেঙে পড়ল, একদম যজ্ঞের আগুনের কাজ ঘেঁষে। আর একটু হলেই হয়তো নিভত সেই আগুন, কিন্তু আমিও এত সহজে হাল ছাড়বার পাত্র নই। পুজো শেষ করে আমি মহাযজ্ঞে বসলাম। জোরে জোরে উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে লাগলাম। পরিষ্কার বুঝতে পারছিলাম এ ওই স্কন্ধকাটারই মায়া, আমাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছে সে। এতদিন ধরে প্রশিক্ষিত আমার সাধনার ওপর আত্মবিশ্বাস রেখে ওই স্কন্ধকাটাকে পূর্ণরূপে বিলীন করতে আমিও মহামন্ত্রের জপ শুরু করলাম। হঠাৎই ঝিরঝিরে বৃষ্টি আর ঝড়ের দাপটে আমার যজ্ঞের আগুন নিভু নিভু হতে শুরু করল। একটু অস্থির হয়ে পড়লাম আমি। হঠাৎই আমাকে আশ্চর্যচকিত করে আমার ঠিক সামনে উপস্থিত হলেন মধুসুন্দরী দেবী। দেবীর মুখে আত্মবিশ্বাসী প্রশান্তির হাসি। হাতের ইশারায় আশীর্বাদ করেই তিনি পুনরায় অদৃশ্য হয়ে যান। আর সাথে 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 আমার চারদিক ঘিরে সৃষ্টি হয় নীলচে আলোর সরু রেখার ন্যায় একটি সুরক্ষা বলয়। অদ্ভুত বিষয় হলো, বৃষ্টি বা ঝড়ের প্রভাব সেই বলয়ের চারপাশে পড়লেও বলয়ের মধ্যস্থে পড়ছিল না। ওং এং হ্রিং শ্রিং হ্রাং হ্রিং হ্রিং ওম নমঃ ভগবতে মহাবল পরাক্রমায় ভূত প্রেত পিশাচ শাকিনী ডাকিনী যক্ষিণী পুতনামারি মহামারী যক্ষ রাক্ষস ভৈরব বেতাল গ্রহ রাক্ষসাদিকমে খনেন হন হন ভঞ্জয় ভঞ্জয় মারয় মারয় শিক্ষয় শিক্ষয়
মহামারেশ্বর রুদ্রাবতার হুং ফট স্বাহা। আচমকাই ঝড় বৃষ্টি থেমে পরিবেশ হয়ে এলো একদম শান্ত ও স্বাভাবিক। জলা জঙ্গল থেকে পুনরায় ভেসে এলো ঝিঁঝি পোকার ডাক। বিষয়টা আমার কাছে পরিষ্কার না হলেও কালো শক্তির দুর্বল হয়ে আসার আভাস পেলাম আমি। কিন্তু আমার মন তখনও অশান্ত। আমি মন্ত্রপাঠ থামিয়েছি কয়েক মুহূর্ত হয়েছে। আচমকা চারপাশ জুড়ে বিকট আর্তনাদের সাথে মিশে থাকা অট্টহাসির কান ফাটা শব্দ ধেয়ে এলো আমার দিকে। আমি পুনরায় মন্ত্রপাঠ শুরু করলাম, কিন্তু সেই নীল রেখা পুনরায় আর সৃষ্টি হলো না। যাই হোক, আমি হার মানতে মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মন্ত্রপাঠ চলছে। এমন সময় সেই পরিত্যক্ত পানা পুকুরের সিঁড়ি ভেঙে উবু হয়ে বসে ঘেঁষতে ঘেঁষতে এগিয়ে আসতে দেখলাম একটা গলা কাটা অবয়বকে। সেই অবয়ব যার সাথে এর আগেও আমার সাক্ষাৎ ঘটেছে। খালি গা, কালো ধুতি, বুকে পইতে, আর শরীরের ওপরটা মস্তকবিহীন। সেই বিভীষিকাময় অবয়ব ঘেঁষতে ঘেঁষতেই আমার নিকট আসতে লাগলো। তারপর আচমকাই হাত বাড়িয়ে হাতের আঙুলগুলো আমার দিকে তাক করে শক্ত করল। মুহূর্তের মধ্যেই আমার গলায় আঙুলের তীব্র ক্ষতযুক্ত দাগ পড়তে লাগলো। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমার, এমনকি আমি মন্ত্রপাঠও করতে পারছিলাম না। চোখ বন্ধ করে নিলাম আমি এক মুহূর্তের জন্যে, কিন্তু চোখ খুলতেই আমার বুকের হৃদস্পন্দন আরো দ্রুত হয়ে উঠল। সেই স্কন্ধ কাটা ঠিক আমার সামনেই ছিল, স্থির। তার দুহাত ধীরে ধীরে আমার গলায় চেপে বসতে লাগলো। যজ্ঞের আগুন প্রায় নিভু নিভু হয়ে আসছিল, যার ফলে চারপাশকে ধীরে ধীরে গ্রাস করছিল দানবীয় অন্ধকার। না, এই কবন্ধের হাতে নিজের পরাজয় কিছুতেই স্বীকার করব না। কোনোভাবেই শুভের ওপর অশুভের জয় ঘটতে দেওয়া চলবে না। আমি দ্রুত চিৎকার করে উঠলাম, ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা। মন্ত্র ক্রমান্বয়ে উচ্চারণের সাথে সাথে গলার চাপ বোধটা কম অনুভব করতে লাগলাম। এমন সময় আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত আমার মহাশক্তি রুদ্রাক্ষের মালা চেপে ধরলাম ওই কবন্ধের শরীরে। তারপর একাগ্রচিত্তে মহাশক্তি মন্ত্র জপ করতে লাগলাম। হয়তো সেই কবন্ধ আমার এতটা শক্তি আর আত্মবিশ্বাস আশা করতে পারেনি। মৃত্যুর মুখ থেকে যে আমি ঘুরে দাঁড়াতে পারবো সেটা তার ধারণাই ছিল না। তাই হয়তো একটু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল কিনা। আমি সেটাকেই কাজে লাগিয়ে ওই দুষ্ট আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে মন্ত্রপাঠ শুরু করলাম। কিছুক্ষণের ব্যবধান, ধীরে ধীরে দেখলাম সেই ভয়ঙ্কর দুষ্ট কবন্ধ স্বরূপ আত্মা প্রবল চিৎকারে ফেটে পড়ে ধীরে ধীরে পিছোতে লাগলো। আমি সেই মুহূর্তে আমার পবিত্র মন্ত্রপুত জল তার উপর ফেলে মন্ত্রপাঠ শুরু রাখলাম। বার কতক সে জল নিজের শরীরে পড়তেই অঘোরেশ্বরের কবন্ধ চিৎকার করে ধীরে ধীরে গলতে শুরু করল। তারপর ধীরে ধীরে তা কালো ধুলোর স্তূপে পরিণত হলো এবং সেই স্তূপ একটা সময় কুণ্ডলী পাকিয়ে প্রবল চিৎকারের সহিত চক্রাকারে ঘুরতে ঘুরতে দ্রুত বেগে বিলীন হয়ে গেল আমার যজ্ঞের পবিত্র অগ্নিকুণ্ডে। ইতিমধ্যেই ভোর হয়েছে, আশপাশটা পরিষ্কার হতে শুরু করেছে। মন্দির থেকে শুনতে পেলাম শঙ্খধ্বনি। বুঝলাম নিত্যানন্দ পুরোহিত ও সদানন্দ পুরোহিত দুজনেই অনুধাবন করতে পেরেছেন যে আমার যজ্ঞ সক্ষম হয়েছে। সেই ভয়ঙ্কর স্কন্ধ কাটার আতঙ্ক থেকে অতঃপর বাঁচাতে পেরেছি এই গ্রামকে, গ্রামবাসীদের, আর ফুটফুটে জমিদার কন্যা ভাস্বতীকেও। নতুন দিনের সূচনা ঘটল।
গ্রামের মন্দিরের চাতালে বসেই আলোচনা চলছিল। আমি সকলের উদ্দেশ্যে বললাম, অঘোরেশ্বরের অভিশাপ বিনষ্ট হয়েছে, শেষ হয়েছে। তার স্কন্ধ কাটা আর আতঙ্ক ছড়াবে না এই গ্রামে। তাই আজকের পর থেকে এই গ্রামের নাম মোটেই স্কন্ধ কাটা গ্রাম থাকবে না। গ্রামের যে আসল নাম ছিল বকুলতলা, সেটাই থাকবে। আমি মন্ত্র পড়ে এই গ্রাম বন্ধন করে দিয়েছি। আর কোনো কুনজর পড়বে না এই গ্রামে, পড়লেও সাথে সাথে বিনষ্ট হয়ে যাবে তা। আর হ্যাঁ, ওই রাজবাড়ি এখন কালো ছায়া মুক্ত। ওখানকার জলা জঙ্গল কেটে ওই জায়গা কোনো কাজে লাগাতে পারেন আপনারা। গ্রামের মঙ্গল হেতু কোনো কাজ, যেমন স্কুল বা হাসপাতাল তৈরির জন্যে। এটা আমার বিচার। জমিদার বাবুর সাথেও আমার কথা হয়েছিল। এবার আপনারাই বিচার করুন। এক বৃদ্ধ গ্রামবাসী মৃদু হেসে বললেন, উত্তম বলেছেন ঠাকুর মশাই। ওনার কথা শুনে সকলেই সমস্বরে সহমত প্রকাশ করে ওনার কথায়। অতঃপর সকল গ্রামবাসী একে একে আমার কাছে এসে আমাকে কৃতজ্ঞতা জানালো। আমিও মৃদু হেসে নমস্কার জানিয়ে বিদায় নিলাম ওই গ্রাম থেকে। পাশের গ্রামেও তো একবার যেতে হবে, অবনীবাবুর সাথে শেষ দেখা করতে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অতঃপর বকুলতলা গ্রাম ছাড়লাম আমি। সিগারেটের ধোঁয়া ছেড়ে কাহিনী সমাপ্ত করলেন তারানাথ। আমরা কয়েক মুহূর্ত নিস্তব্ধ বসে থাকলাম। কিশোরী মৃদু কেশে বলল, বিভূতি, যাওয়া যাক তাহলে, আজ তো রাত হয়েছে। চলো। আমরা উঠে দাঁড়ালাম। তারানাথ ঠাকুরমশাই দেখলাম তখনও কোনো এক চিন্তায় নিমগ্ন। ওকে বিদায় জানিয়ে অতঃপর মর্টেলিন ছেড়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।